অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি, এই ঢাকা মেডিকেল কলেজের A43 ব্যাচের মেধাবী ছাত্রী ডাক্তার জুবাইদা রহমান, আজকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী এই মেডিকেল কলেজের একসময় তুখুর বিতার্কিক ডক্টর এম এ মুহিত, এই মেডিকেল কলেজের A52 ব্যাচের মেধাবী ছাত্র ডাক্তার জাহিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার, সম্মানিত অতিথি মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, মাননীয় সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব সভাপতি এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয়
মহাপরিচালক এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, আরও একজন ছাত্র এই মেডিকেল কলেজের কে 44তম ব্যাচের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এবং মঞ্চে উপবিষ্ট ঢাকা মেডিকেল কলেজের মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসাররত সুলতানা। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অ্যালমা ম্যাটার ঢাকা মেডিকেল কলেজে স্বাগত জানাচ্ছি। 1946 সালের 10ই জুলাই এই মেডিকেল কলেজের প্রথম যাত্রা শুরু হয়। মেজর এফ.ডব্লিউ. ভার্জিন প্রথম অধ্যক্ষ হিসাবে তার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক এবং ইতিহাসের যে সমস্ত মাইল ফলক আছে তার সাক্ষী হয়ে আছে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই মেডিকেল কলেজের অবদান জাতি স্বীকার করে এবং সে কারণে জাতিকে স্বাস্থ্যসেবা উপহার দেওয়ার জন্য এই মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবছর স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে 1576 জন ছাত্রছাত্রী, 42টি বিভাগে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্সে 850 জন ছাত্রছাত্রী এবং 492 জন শিক্ষক রয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত রেজিস্ট্রার, আবাসিক সার্জন এবং আবাসিক ফিজিশিয়ান তারাও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে এই বাংলাদেশ ছাড়াও সুনামের সহিত তাদের সেবা প্রদান করে যাচ্ছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমি এই প্রসঙ্গে দুটি উদাহরণ দিতে চাই। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মেডিকেল আবিষ্কার বলে স্বীকৃত ওরাল রিহাইড্রেশন স্যালাইন, যা অসংখ্য ডায়রিয়ার রোগী, পানিশূন্যতার রোগীর জীবন বাঁচিয়েছে, তার আবিষ্কারক এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর ব্যবহার মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যসেবায় স্বীকৃত। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের রোগী ডায়াগনোসিসের যে ধাপগুলো আছে, ইতিহাস নেওয়া, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা যে সমস্ত রোগ হতে পারে সেটার তালিকা প্রস্তুত করা, ইনভেস্টিগেশন করা এবং রোগ চিকিৎসা প্রদান, এই 4টি ধাপের মধ্যে প্রথম 3টি ধাপ এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার আজাদ আলমগীর কবির কে 48 ব্যাচের ছাত্র, তিনি প্রথম 3টি ধাপ তার একটি সফটওয়্যার আছে ডক্টর এআই, এর মাধ্যমে প্রদান করে থাকেন, যা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন করেছে। তিনি তার গবেষণা কর্মে মিসিসিপি, অ্যালাবামা এবং বাংলাদেশের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাকে ব্যবহার করে তার স্বীকৃতি নিয়েছেন এবং এফডিএর শুধুমাত্র রোগী চিকিৎসার অংশটুকু ছাড়া, চিকিৎসা প্রদান ছাড়া বাকি অংশটুকুকে এফডিএ অনুমোদন করেছে। ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশে একটি বড় টারশিয়ারি রেফারেল হাসপাতাল। গড়ে প্রায় 6 থেকে 8,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা করে। 2600 বেডের হাসপাতালে 5,000-এর বেশি অধিক রোগী চিকিৎসা পেয়ে থাকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যেটা হলেও সত্য যে এই প্রতিষ্ঠানের অবকাঠামো সীমাবদ্ধতা, অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট, আধুনিক প্রযুক্তির অভাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার না থাকার কারণে পূর্ণ সেবা দিতে পারছে না। আজও বহু রোগী হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়, যা একটি উন্নয়নশীল এবং আত্মমর্যাদাশীল জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটি ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে চাই যেখানে চিকিৎসা হবে বিশ্বমানের, যেখানে গবেষণা হবে আন্তর্জাতিক মানের, যেখানে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে, যেখানে কোনো রোগী মেঝেতে চিকিৎসা গ্রহণ করবে না, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ পরিবেশে চিকিৎসা প্রদান করবেন এবং ঢাকা মেডিকেল কলেজ দক্ষিণ এশিয়ার একাডেমিক এক্সিলেন্স বা একাডেমিক হসপিটাল হিসাবে পুরো দক্ষিণ এশিয়ায় স্বীকৃতি লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্য, ইতিহাস, আত্মত্যাগ ও মানবতার সেবার প্রতীক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল একটি প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, একটি সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণ। আপনার নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো রোগী
চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, কোনো শিক্ষার্থী আবাসন সংকটে ভুগবে না, কোনো চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভুগবে না তার দায়িত্ব পালনের সময়, কোনো হাসপাতাল কোনো দালাল চক্রের কাছে জিম্মি থাকবে না। প্রিয় সুধীবৃন্দ, এই অনুষ্ঠানটি প্রথাগতভাবে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজন করে থাকে। বর্তমান অ্যালামনি ট্রাস্ট তাদের অবর্তমানে এই অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনের উপরে বর্তায়। ঢাকা মেডিকেল কলেজের প্রায় 3100-র অধিক ছাত্রছাত্রী আজকের অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করছে এবং আমরা অত্যন্ত আনন্দিত তাদের স্বতঃস্ফূর্ততায় আজকের এই অনুষ্ঠান সবার গ্রহণযোগ্য এবং সার্বজনীন হয়ে উঠেছে। আমরা আরও খুশি হয়েছি, আমরা আবেগ আপ্লুত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার সহধর্মিণী এই মেডিকেল কলেজের ছাত্রী ডাক্তার জোবায়দা রহমান। আপনি জেনে খুশি হবেন যে আমরা যে অডিটোরিয়ামে আজকে দাঁড়িয়ে আছি, এই অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী। 1991 সালে 27শে নভেম্বর শহীদ ডাক্তার মিলনের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আমরা তখন তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম। আমরা তখন আবেগ আপ্লুত হয়েছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমাদের প্রধান সমস্যা ছিল এটা মিলনায়তন ছিল না ভালো, সেটার দিকে নজর দিয়ে তখন তিনি এই অডিটোরিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 2000 সালে অনুরূপ আয়োজনে মিলেনিয়াম গেট টুগেদারে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অনুরূপ আয়োজনে উপস্থিত ছিলেন। আপনাদের সাথে, আপনার সাথে, আপনার পরিবারের সাথে ঢাকা মেডিকেল কলেজের আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্ক আমরা আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারকে উন্মোচন করবে। 2026-27 সালে জিডিপির 1% অধিক স্বাস্থ্য খাতে বরাদ্দ পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের স্থাপনাগুলো অত্যন্ত প্রাচীন, জরাজীর্ণ, যা 1944 থেকে 1955 সালের মধ্যে তৈরি হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2টি প্রকল্পের মাধ্যমে সেগুলো পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ প্রধান নির্বাহীর কাছে দাবি করছি দ্রুততম সময়ে এর বাস্তবায়ন হোক। আমি এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী ডিএমসি ডে 2026-এ আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মাজহারুল শাহীন। অনুষ্ঠানে এই পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজকে নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শিত হবে। ঢাকা মেডিকেল কলেজ একটি স্বপ্ন, একটি ইতিহাস, একটি জাতির প্রাণ। এই করিডোর সাক্ষী হয়ে আছে একটি জাতির শ্রম, রক্ত আর স্বপ্নের সবগুলো অধ্যায়ের। জন্মের তীব্র সুখ, মৃত্যুর বিষাদ আর অসুস্থতার অনিশ্চিত দিনগুলো সবকিছুর গল্প জমে আছে এই ছাদের নিচে। প্রতিদিন এই আঙিনায় লেখা হয় আত্মত্যাগ আর মহানুভবতার নতুন নতুন গল্প। অল্প কিছু অতি ভাগ্যবান মেধাবী তরুণেরা এখানে আসার সুযোগ পান। তারা আসেন তাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে সুচিকিৎসক হবার প্রশিক্ষণ নিতে। তারপর এখানকার ঐতিহ্য বুকে ধারণ করে শুরু হয় তাদের প্রকৃত একজন মানুষে পরিণত হবার সাধনা। সালটা 1939। ব্রিটিশ সরকার প্রথমবার একটি পরিকল্পনা নেয়, এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ তৈরি হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা সব স্বপ্ন থামিয়ে দেয়। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। জন্ম হলো ঢাকা মেডিকেল কলেজের। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে এই মেডিকেল কলেজের প্রাঙ্গণেই জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র। তরুণেরা সেদিন সিদ্ধান্ত নিল 144 ধারা ভঙ্গ করার। পুলিশের গুলি চলল নিরস্ত্র তরুণদের উপর। মাটিতে লুটিয়ে পড়লেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল। রফিক প্রাণ হারালেন এই ঢাকা মেডিকেলের বারান্দায়।
সেই রাতেই ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সারা রাত জেগে হাতে তৈরি করল প্রথম শহীদ মিনার। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠেছে এই শহর। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মানুষেরা থামেনি। পরম যত্নে তারা বুকে তুলে নিয়েছে দেশের আহত মানুষদের, তাদের সুস্থ করে তুলেছে গভীর মমতায়। তাদের এই ভূমিকাই যেন তাদের জন্য বয়ে নিয়ে এলো মৃত্যুর পরোয়ানা। ঢাকার বুকে নেমে এলো 14 ডিসেম্বরের ভয়াল রাত। যে দেশের জন্য তাদের এত ত্যাগ, সেই দেশেরই সন্তান কিছু মানুষ রূপী দানব সিদ্ধান্ত নিল আসন্ন স্বাধীনতার সোনালী আলো ওরা নিভিয়ে দেবে। সেই রাতে শুধু ঢাকা থেকেই তুলে নিয়ে যাওয়া হলো ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আব্দুল আলিম চৌধুরী, ডক্টর মোহাম্মদ মুর্তজা সহ প্রায় 49 জন চিকিৎসককে। জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়েছি ওইসব খুনিদের বিচার করতে। তারা এবং তাদের অনুসারীরা স্বাধীন দেশে আজও আত্মগোপনে আছে, গুপ্ত হয়ে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে অগ্রণী ভূমিকা ছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও চিকিৎসকদের। 27 নভেম্বর সরকার সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে টিএসসিতে নিহত হন K34 ব্যাচের ছাত্র ও তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন। তার মৃত্যুতে আন্দোলনে সঞ্চারিত হয় প্রবল গতি। এরই ধারাবাহিকতায় পতন ঘটে স্বৈরাচারের। 2024-এর রক্তাক্ত জুলাই ছাত্রদের যৌক্তিক দাবির আন্দোলনে স্বৈরাচারের অমানবিক নিপীড়ন শুরু হলো। শুরু থেকেই এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক চিকিৎসকেরা। একের পর এক প্রাণ রক্ষাকারী অপারেশন, রক্তের জন্য ছাত্রদের ছোটাছুটি, সাথে হাসপাতালে আসা সাদা পোশাকের পুলিশের হুমকি, এত কিছুর মাঝেও ঢামেকের দৃঢ়চেতা চিকিৎসকেরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারীদের পক্ষে। মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, সংকটে দেশের আস্থার স্থান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশ জানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত পাঠানো হয় না। 2026 সালে প্রতিষ্ঠানটি চিকিৎসা বিদ্যায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। এটি বাংলাদেশের স্বাস্থ্য সেবায় তাদের অবিস্মরণীয় অবদানের এক গৌরবময় স্বীকৃতি। 5 বছরের কঠোর MBBS প্রোগ্রাম, স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডিগ্রি, এখান থেকে বেরিয়ে যাওয়া চিকিৎসকেরা ছড়িয়ে আছেন দেশের প্রতিটি হাসপাতালে, বিশ্বের প্রতিটি কোণায়। এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করে না, এখানে মানুষ হতে শেখা যায়। 80 বছর পেরিয়ে গেছে, অনেক ঝড় এসেছে, অনেক অন্ধকারে রাত পার করেছে বাংলাদেশ, কিন্তু এই প্রতিষ্ঠানের আলো নেভেনি। ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। এটি কোটি মানুষের বিশ্বাস, এটি একটি জাতির হৃৎপিণ্ড। অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা রয়েছে। এখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রজন্মের ঢাকা ডিএমসিয়ানরা। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য ঢাকা মেডিকেল কলেজের K59 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার আহমেদ এহসানুর রহমানকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা। কিন্তু আমি বিশ্বাস করি এই আলোচনা শুধু স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে নয়, বরং এই আলোচনা সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের পথ চলা নিয়ে।
সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু হাসপাতাল তৈরি করলে হবে না, দরকার আধুনিক মেডিকেল শিক্ষা, দরকার দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, দরকার শক্তিশালী উপজেলা ও জেলা স্বাস্থ্য ব্যবস্থা, দরকার একটা কার্যকর রেফারেল ব্যবস্থা, দরকার গবেষণা, দরকার প্রযুক্তির যথাযথ ব্যবহার, আর বড্ড বেশি দরকার জবাবদিহিতা। সরকারের স্বাস্থ্য পরিকল্পনাতেও এই বিশেষ বিষয়গুলোর উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ডিএমসিয়ানদের ভাবনা শুনব। চলুন শুরু করি। একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা শুরু হয় মেডিকেল কলেজ থেকে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক। তাই মেডিকেল শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সাদিয়া তাসনিম। আমি সাদিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো বলার জন্য। এত শত জ্ঞানী এবং গুণীর ভিড়ে আমাকে বক্তব্য দেওয়ার, আমার ভাবনা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাদিয়া তাসনিম, K79 ব্যাচ, বর্তমানে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংটা, এটা 1904 সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে, যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী নয়। এবং আমাদের ইনডোর, বিভিন্ন ডিপার্টমেন্টের ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি রুম, ওটি এবং আইসিইউ, এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। ভবনের বিভিন্ন অংশ ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই সমস্ত কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি, যে নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে, যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখি নাই। আজকে আমাদের হোস্টেলের যে প্রকল্প, সেটা উদ্বোধন করা হলো, এজন্য আমি আপনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প, সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। এবং একই সাথে আরও একটি সমস্যার কথা জানাতে চাই। আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেক জনের একটা গ্রুপ থাকে, কিছু ক্ষেত্রে 32 জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। তো আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরপরেও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের আগ্রহ, আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল, সেটা প্রপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। এই সমস্যার সমাধানে আমি মনে করি আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা, যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন। এবং আমরা স্টুডেন্ট যদি কমানো হয়, সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো, সেটা বর্তমানে আছে 100টি MCQ এর 1 ঘন্টার একটি পরীক্ষা। এর মধ্য দিয়ে একজন স্টুডেন্টের তার MBBS কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং এবং এই ক্ষেত্রেও একটি গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন মনে করি। এই দুটো বিষয়ে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার, ম্যামের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়াকে। মেডিকেল শিক্ষার মান উন্নত করা মানে হচ্ছে দক্ষ চিকিৎসক গড়ে তোলা। আর সাদিয়া ঠিকই বলেছে যে দক্ষ চিকিৎসক যদি গড়ে না তোলা যায়, তাহলে সুস্বাস্থ্যের বাংলাদেশ কিভাবে গঠিত হবে। চলুন যাই দ্বিতীয় বক্তার কাছে। এবার আমরা আলোচনা করি আমাদের মেডিকেল কারিকুলাম নিয়ে। বাংলাদেশের MBBS কারিকুলামকে কিভাবে আরো আধুনিক, আরো সমন্বিত এবং আরো বাস্তবমুখী করা যায়, সে বিষয়ে বিশেষ ধারণা তুলে ধরবেন আমাদের আরেক মেধাবী শিক্ষার্থী জুহায়ের ইসলাম শরণ। আমি শরণকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম।
বৃষ্টি স্নাত প্রভাতের এই আনন্দমুখর পরিবেশে সকল গুণীজনদের মাঝে আমার কিছু ভাবনা উপস্থাপনের সুযোগ দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জুহার ইসলাম শরণ, K80 ব্যাচের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান MBBS কোর্সে আমরা সাবজেক্ট বেস পড়াশোনা করে থাকি, অর্থাৎ এক এক ইয়ারে এক এক সাবজেক্ট। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে তারা মডিউল সিস্টেম ফলো করে থাকে। এই মডিউল সিস্টেমের আওতায় প্রতিটি MBBS কোর্সকে তারা বিভিন্ন মডিউলে ভাগ করে থাকে, যেমন শুরুতেই ফাউন্ডেশন মডিউল, তারপর কার্ডিওভাস্কুলার মডিউল, রেসপিরেটরি মডিউল ইত্যাদি। অর্থাৎ যখন একটি মডিউল চালু থাকবে তখন যদি আমরা ধরে নিই, যেমন কার্ডিওভাস্কুলার মডিউলটি যদি চলমান থাকে, তখন একজন স্টুডেন্টকে শুধুই কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে পড়ানো হবে, যেটার পড়ানোটা শুরু হবে অ্যানাটমির একদম বেসিক স্ট্রাকচার থেকে এবং শেষ হবে মেডিসিন সার্জারির মতো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে। এভাবে একটি বিষয় সম্পর্কিত যখন বেসিক, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল সাবজেক্টের একটি সুন্দর সমন্বয় ঘটে, তখন পড়াটা হয়ে ওঠে আরও কার্যোপযোগী। এভাবে একটি মডিউল সম্পন্ন করার পরে মডিউল ফাইনাল হবে, যেখানে গুরুত্বারোপ করা হবে প্র্যাকটিক্যাল নলেজ আর স্কিলের ওপর, যেখানে বর্তমানে আমরা দেখি যে গদবাঁধা মুখস্থ ভিত্তিক কিছু প্রশ্নোত্তরের উপর আমরা গুরুত্বারোপ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে যদি আমরা বাংলাদেশকে সবার আগে দেখতে চাই, তাহলে আমাদের MBBS কারিকুলামের এই মডার্নাইজেশনটি অতীব জরুরি একটি বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে এই বিষয়টি বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আরেকটি বিষয় উত্থাপন করব, সেটি হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন জীবন সম্পর্কে একটু কথা বলি। সপ্তাহের 7 দিনের মাঝে 6 দিনই আমাদের ক্লাস, 6 দিনই আমাদের পরীক্ষা, এবং এই দৈনন্দিন 10 থেকে 12 ঘন্টা ক্লাস পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধের বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে। এভাবে আমরা যথাযথ অবসরের অবকাশ থেকে বঞ্চিত হই। ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। জি স্যার, জি স্যার। স্যার, এভাবে আসলে কমে যায় এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ উদ্দীপনা, এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক। ম্যাডাম, আপনি তো আমাদের কষ্ট সম্পর্কে অবগত আছেন। ছুটির ব্যাপারটা, এটা তো যেহেতু আপনাদের সাবজেক্ট একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি জানি না এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ওইভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয় এটা বোধহয় ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই বোধহয় ভালো হবে। এটা জি স্যার। সপ্তাহে 6 দিন, অবশ্য বলা যায় 7 দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান, চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য, এখনো পুরোপুরি আমি সাকসেসফুল হতে পারিনি। ধন্যবাদ স্যার। সাদিয়া এবং জুহাইরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভাবনাগুলো তুলে ধরার জন্য। তবে আমার মনে হয় আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী, আমাদের ডিজি মহোদয়, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এরা সবাই মিলে যদি আমাদের এই ছোট ভাই এবং ছোট বোনদের এই ভাবনাগুলোতে কোনো সমাধান না আনতে পারে, আমার মনে হয় এই বাংলাদেশে আর কেউ পারবে না। তো আরেকবার তাদের বড় ভাই হিসেবে আপনাদের সবাইকে তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য আরেকবার অনুরোধ করলাম। আমাদের জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরাও একটা সমাধান চাই। আমরা জানি, আমি আমার বক্তব্য বলবো, আমি জানি আমরা সকলে এখানে মানুষ, আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, পরিবার পরিজন সবকিছু আছে। তারপরেও আপনি একজন চিকিৎসক এবং আমি একজন অসুস্থ মানুষ হিসেবে যখন আপনার কাছে আমি যাই, তখন কিন্তু আপনি আমার পরম বন্ধু থাকেন, এবং সেখানে আপনার একটা বিশাল দায়িত্ব থাকে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে, তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে।
আমাদের কাছে। আমরা যারা ডাক্তার না তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। ওটা কমে আসলে এটাও ইনশাল্লাহ ভালোর দিকে যাবে, আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল শিক্ষা শেষ হলেও একজন চিকিৎসকের শেখা কিন্তু শেষ হয় না, বরং শুরু হয় ইন্টার্নশিপ, যেখানে শেখাটা হয় হাসপাতালে, শেখাটা হয় রোগীর পাশে। ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে এখন তার ভাবনাগুলো তুলে ধরবেন আরেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী। রকিবুল, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। 81তম ডিএমসি ডে উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদুর রহমানকে আমাদের মাঝে পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী সাইমন, ঢাকা মেডিকেল কলেজের K76 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। সদ্য আমার ইন্টার্নশিপ শেষ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রতি বছর 10,000 জন নতুন ডাক্তার স্বাস্থ্যক্ষেত্রে আসছে। আমিও তাদের মধ্যে একজন। আমি একজন নতুন ডাক্তার, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছি। ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করা অত্যন্ত একটি সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছুই আমরা শিখেছি, কিন্তু এর বাইরেও আমি বলতে চাই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা ইন্টার্নরা কাজ করার সুযোগটা যথাযথভাবে পাই না। তো আমাদের ইন্টার্নদের কাজ করার সুযোগটা যথাযথভাবে আরও যাতে বাড়ানো যায়, আরও যাতে আমরা শিখতে পারি, এই ব্যাপারে আপনার একটু সহযোগিতা কামনা করছি। কেন পান না, কি কারণে? আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি, আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি। তাহলে এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে ইন্টার্নদের প্রতি আরেকটু বেশি ফোকাস দিতে হবে এবং এদের কাজ করার সুযোগটা আরেকটু বাড়াতে হবে। কে করবে এটা? এটা হাসপাতাল কর্তৃপক্ষকে এটা। ভাই, আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না। সলিউশনটা আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে, তাই না? জি স্যার। তাই তো নাকি? জি স্যার। আমি তো তাই বুঝলাম। জি স্যার। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা বিষয় আমি বলতে চাই। একজন সদ্য ইন্টার্ন শেষ করা ডাক্তার হিসেবে আমি যেহেতু দেশকে ভালোবাসি, দেশের মানুষের সেবা করতে চাই, সেক্ষেত্রে আমার হয়তো বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগছে অথবা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া লাগছে। এবং ইন দ্য মিন টাইম এই দুইটা কোনোটাই হওয়ার আগে আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে নন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি করা লাগে। এখন এইসব নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আমাদের কর্মপরিবেশ, কর্মঘণ্টা, ভাতা কোনোটাই তেমন সন্তোষজনক না। আমি নিজেও অনেক জায়গায় নন গভর্নমেন্ট চাকরির জন্য গিয়েছি এবং ওনারা যেই ভাতা এবং কর্মঘণ্টা অফার করেছে এটা খুবই শোচনীয় ছিল। বিশ্বের অনেক দেশেই নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডাক্তারদের ন্যূনতম ভাতা, কর্মঘণ্টা এসব নিয়ে সরকারি নীতিমালা রয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের দেশে এরকম একটি সরকারি নীতিমালা আসুক, যাতে আমরা সম্মানের সাথে আমাদের কাজগুলো করতে পারি, আমাদের সার্ভিসটা মানুষজনকে দিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সার্ভিসে দিতে পারবেন। তবে আপনি যেই সমস্যাটার কথা বললেন, এখানে আপনারা অনেকেই আছেন দেশের বাইরে কাজ করেছেন। আমার একটা কম বেশি মানে দেখার অভিজ্ঞতা হয়েছে, কিছুটা অল্প একটু। সেটা হচ্ছে ইউকের ব্যাপারে। আপনি যেই স্টেজের কথা বললেন যে আপনাদের ইন্টার্ন করার পরে আপনাদের যেই সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যা, এটা বোধহয় অনেক দেশেই আছে। ইভেন ইউকেতেও আমি দেখেছি ইন্টার্ন ডাক্তার যারা আছে তাদের এই যে কয়দিন পরে পরেই তারা বলে আমাদের বেতন বাড়াতে হবে বা এই করতে হবে। এটা আসলে আপনি শুধু ডাক্তারদের ক্ষেত্রেই নয়, এটা বোধহয় সব পেশার ক্ষেত্রেই হয়। প্রথম শুরুতেই এই সমস্যাটা একটু থাকে। এই যুদ্ধটা কোনোভাবে আপনি যুদ্ধ করে উতরে গেলে বাকিটা তো আরামসে চলবে। তো সেই জন্য আসেন, আমরা এটাকে আমরা অ্যাড্রেস করব অবশ্যই, হয়তো একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু কষ্ট হয়তো করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছে ওদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ। আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ইন্টার্নদেরও বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা প্রায়ই শুনি যে আমাদের অনেক পদ ফাঁকা রয়েছে জেলায়, উপজেলায়, অনেক ডাক্তার দরকার। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ হওয়ার পর গ্যাজেট হয়ে চাকরিতে জয়েন করার মাঝখানে একটা লম্বা সময় আমাদের বসে থাকতে হচ্ছে। এই সময়টা আমি মনে করি যে
আমাদের সাধারণ জনগণও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আবার আমরা ডাক্তাররাও যারা বসে আছি ওদের হচ্ছে যে কেরিয়ার প্ল্যানিংও একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু যদি দ্রুত করা যেত, বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে, তাইলে মনে হয় একটু দেশের মানুষের সেবা পেতে সুবিধা হতো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এটা নোট করা হলো, এটা দেখব কিভাবে টাইমটাকে শর্ট করা যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ রকিবুলকে। এবার আমরা পরবর্তী বক্তার দিকে যাই। আমরা এবার ডাক্তার থেকে রোগীর দিকে তাকাই। একজন রোগী কোথায় যাবেন, কখন যাবেন, কোন চিকিৎসকের কাছে সেবা নেবেন, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর একটা ভালো স্বাস্থ্য নীতির, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি। কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকলে ছোট ছোট সমস্যাও বড় হাসপাতালের জন্য বড় বড় চাপ তৈরি করে, আর তখন জটিল রোগীরা না পায় সময়, না পায় মনোযোগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জাতীয় রেফারেল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মীর রাশেক আলম অভিকে। ডাক্তার অভি। রনি, আপনার হাতের ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় ডিএমসির গর্ব ডাক্তার জুবাইদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর রাশেক আলম অভি, K61 ব্যাচের প্রাক্তন ছাত্র, বর্তমানে সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করছি। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতাকে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমার সার্জারি আউটডোরে গত 7 এবং 8 জুলাইয়ের যদি আমি চিত্রটি বলি, 7 জুলাই 2026-এ 419 এবং 8 জুলাই 2026-এ 385 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া আমার আউটডোরে গড়ে প্রায় 150 জন রোগীর ড্রেসিং হয় এবং 12 থেকে 15টি ছোট অপারেশন হয়ে থাকে। এর জন্য আমার মেডিকেল অফিসার রয়েছে মাত্র 5 জন। তারা সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত এই অমানসিক সেবাটা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি একটু অঙ্ক করে দেখি, একটি রোগীর জন্য একজন মেডিকেল অফিসার সময় বরাদ্দ পান 4 মিনিট 48 সেকেন্ড। এই স্বল্প সময়ের মধ্যে চিকিৎসককে রোগীর বিস্তারিত ইতিহাস গ্রহণ করতে হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পূর্ববর্তী রিপোর্টসমূহ দেখতে হয়, নতুন পরীক্ষা নিরীক্ষার কোনো চিন্তা করতে হয়, সেটা লিখতে হয়, প্রেসক্রিপশন করতে হয় এবং স্বল্প সময়ে রোগীকে এবং রোগীর লোককে কাউন্সিলিংও পর্যন্ত করতে হয় এবং যদি রোগীর ভর্তির প্রয়োজন পড়ে তাকে ভর্তির ডিসিশন পর্যন্ত দিতে হয়, যেটি বাস্তবে আসলে একটি মানবিক এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বলা যায় প্রায় অসম্ভব। এর কারণে রোগী যেমন প্রত্যাশিত সময় ও মনোযোগ থেকে বঞ্চিত হন, চিকিৎসকও কিন্তু চিকিৎসা প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বাস্তবতা হলো এই রোগীদেরকে আরেকটি বড় ঝক্কি পেরিয়ে আমার কাছে আসতে হয়। সকালে তারা একটি টিকিট কাটার জন্য লাইন ধরেন 7টা থেকে 8টা থেকে ডাক্তার দেখেন, টিকিটটি কাটার পর আবার ডাক্তারের রুমের সামনে থাকে, আবার লাইন ধরতে হয়, বারে বারে লাইন ধরার পর রোগীকে ডাক্তারের সম্মুখীন হতে হয়। এছাড়া যে কোনো রোগী আমাদের ডাক্তারদের কাছে সরাসরি গ্রাম পর্যায় থেকে কিন্তু টিকিট কেটে আমার কাছে চলে আসতে পারেন। এটা সরাসরি টিকিট কাটতে পারেন, অনলাইন টিকিট কেটেও কিন্তু। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী, 2 দিনে প্রায় 700-750 রোগী, স্যার 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না? মোস্ট অফ দেম স্যার। মোস্ট অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা। তো ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন? স্যার পরবর্তী গ্রাম অংশে থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে স্যার করে আপনার কাছে এটা আসবে। আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার, যে one patient can come to the tertiary level hospital with 10 টাকা ticket directly. There is no definite referral system in our country, sir. কেন নেই? রেফারেল সিস্টেম তো আপনারাই গড়ে তুলবেন। স্যার আপনার নেতৃত্বে আসলে আশা করছি আপনি যদি একটু আমাদের নির্দেশনা দেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডিজি মহোদয়দের সদিচ্ছা থাকলে আমরা এটা গ্রহণ করতে পারবো স্যার। আপনি গত কয়েকদিনের নিউজ যদি ফলো করে থাকেন, গত 1-1.5 মাসের নিউজ ফলো করে থাকেন, আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করছি। আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100-তে করবো এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা
ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর, ওটা উনি পারবেন বা আপনারা পারবেন। মানে প্রধানমন্ত্রী আসলে এখানে আমি আমাদের উভয়কে, সরকার তো কাজ করবে, কিন্তু আপনারা যারা এখানে ফিজিশিয়ান আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও সাহায্য লাগবে, আপনারা করছেন। তারপরে আমরা যদি একসাথে বসে আমরা যদি সিস্টেমটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আপনিও আপনার কাজ করে শান্তি পাবেন, মানুষও সেবাটা ঠিকভাবে পাবে। আমাদের সবাইকে মিলেই ট্রাই করতে হবে। থ্যাংক ইউ। আর কিছু বলবেন? মানে প্রথমে 30 সেকেন্ড বলি। আসলে যদি আপনি যেটা বলেছেন যে স্ট্রাকচারাল দিক থেকে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে ইউনিয়ন পর্যায়ের পরে বাড়ি পর্যন্ত আছে। কাগজে কলমে আমরা বাড়ি গিয়ে সেবা দিই, বাড়ি গিয়ে টিকা দিচ্ছি, বাড়ি গিয়ে কাউন্সিলিং বাস্তবে দিচ্ছেন না কেন? বাস্তবে দিচ্ছি স্যার। তাহলে 700 রোগী আসছে কেন? কিন্তু স্যার আমাদের ওই সরাসরি হাসপাতালগুলো যে সরকারি আমাদের জেলা পর্যায়ের বিশেষ করে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো আমাদের আরেকটু স্ট্রেন্থেনিং প্রয়োজন বলে মনে করি স্যার। অবশ্যই প্রয়োজন, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ অভিকে। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য রেফারেল ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কোনো সমাধান সম্ভব নয়। চলুন পরবর্তী বক্তার কাছে যাই। সুস্বাস্থ্যের বাংলাদেশ শুধু ঢাকা শহর কেন্দ্রিক হলে হবে না। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে স্বাস্থ্য সেবাকে নিয়ে যেতে হবে জেলায়, নিয়ে যেতে হবে উপজেলায়, নিয়ে যেতে হবে হাওড়ে, বাওড়ে, পাহাড়ে, পর্বতে। কিন্তু বাস্তবতা হলো আমাদের উপজেলা হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল টেকনোলজিস্টদের তীব্র সংকট রয়েছে। যন্ত্রপাতি আছে, জনবল নাই, পোস্ট আছে, মানুষ নাই। মাঠ পর্যায়ের সেই বাস্তবতা তুলে ধরার জন্য সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ডাক্তার সাহেব কর্মকর্তাকে একটু ইন্টারাপ্ট করে, আমি একটু আগে যে শুনলাম, লাস্ট যে বক্তব্য শুনলাম, যার রেফারেল সিস্টেম যেটা বললো, এটা কি ওই যে ইউকে তে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু? এটা তো ভাই আপনাদেরকে করতে হবে। আর এই জিনিসটা আপনাদেরকে যদি আপনারা একমাত্র, আমি আমার কাছে যেটা ধারণা বুঝি, যেটা আমি, আপনারা যদি, আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছে, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য। আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না, এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টারশিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী K43 ব্যাচের আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জন্য আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এবং তার দলের বিশেষ উদ্যোগে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলাতে আনসার মোতায়েন করা হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটা প্রায় 1-1.5 মাস আগে আমরা এটা ব্যবস্থা। জি স্যার, এবং এটা এত দ্রুত হয়েছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আর কি। 3 দিনের মাথায় হয়েছে। হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যখাতে যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি। তো আমি ডাক্তার দেবব্রত আইচ মজুমদার, ডিএমসি ব্যাচ K61। আমি নিউক্লিয়ার মেডিসিনে এমডি ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব। বিশেষ করে উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে টেকনোলজি নাই দেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্সরে এবং প্যাথোলজি ল্যাব আছে কিন্তু আমি টেকনোলজি নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না। এটা একটা বিশাল একটা
রেফারেল যেটা আগে নিয়ে কথা আমরা হচ্ছিল একটা যে একটা এটাও করে শেষ রেফারেল করি। একটা কারণ। আপনার এই যে টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ব্যাপারে। আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে। যে সম্মানিত ডাক্তার, আপনারা জানেন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আমি আসতেছি, এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিক্রুট করতে যাচ্ছি। আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলি আমরা এক্সপোর্টে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেবো। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের ভিতরে। অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমি স্যার, একটু তবে আপনার আরো স্পেসিফিক বাকি আছে, আর কোশ্চেনটা একটু একটু বাকি অ্যাড করি। আছে। আপনি তো মেডিকেল টেকনোলজিসদের ইস্যুটা এনেছেন। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। স্যার তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে, মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো, তাহলে হয়তো স্যার এটা মনে হয় একটু ভালো হতো। মানে প্রথমবার তো দেওয়া হলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য সমস্যা এটা তৈরি হয়। continuous process, জি এটা স্যার, চলতে এটা থাকে। যদি হয় আর কি স্যার, একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আর সেটাই কি। হবে, নর্মাল নিয়মে এটা হবে। অ্যাপয়েন্ট হবে, তার একটা লিমিট থাকবে, ওই লিমিটে শেষ হয়ে গেলে নতুন লোক আসবে, ওখানে নতুন ট্রেন হবে, আসবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। জি স্যার, এটা একবার শুরু হয়ে গেলে চলতে থাকবে এটা। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমার দ্বিতীয় আরেকটা যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি, তো আমাদের যে দুর্গম ভাতা বা আমার যেমন আমার এখানে যেটা হাওড় ভাতা সেটা আসলে খুবই নগণ্য। দেখা যায় যে আমাদের ডাক্তারদের জন্য হচ্ছে ভাতা হচ্ছে 4,400 টাকা, নার্সদের জন্য 3,200 টাকা, আর হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন যাতায়াত কষ্ট করতে তো হয়। করলেন, আরো কয়েকদিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো হোক, ইনশাআল্লাহ আমরা পারবো। জি স্যার। স্যার স্যার এইখানে স্যার দেশের অবস্থাটা যদি একটু স্যার ভালো হোক, দেশের অবস্থাটা একটু, অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যারা আরো ডিপ্রাইভ শ্রেণীর মানুষ আছে তাদেরকে আরো একটু বেটার অবস্থানে আনি আমরা, ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো স্যার হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা একটু দেবব্রতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই। আমরা চেষ্টা করব এই ধরনের আলোচনার জন্য আবার আমরা একসময় করতে পারি। পরবর্তী আলোচনায় যাবার আগে আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে একটু করে মনোযোগ দিই। এই স্বাস্থ্য ব্যবস্থা ভালো করে চলতে হলে প্রয়োজন গবেষণার, আর এই গবেষণা ভালো করে চলতে হলে প্রয়োজন ভালো গবেষকের। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের K42 ব্যাচের গর্বিত ছাত্র, একজন গর্বিত অ্যালামনাই, সাবেক ছাত্রনেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের 90-এর প্রথম নির্বাচিত ভিপি এবং আমাদের সবার প্রিয় ববি ভাই। সময়ের পরিক্রমায় তিনি নিজেকে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য সমাজ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ICDDRB-তে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে গবেষণার গুরুত্ব, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তার মূল্যবান ধারণা প্রকাশ করার জন্য ববি ভাইকে অনুরোধ জানাচ্ছি। ডক্টর শরফুল ইসলাম খান, ববি। ধন্যবাদ এহসান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রিয় অনুজ K43 ব্যাচের ডক্টর জুবাইদুর রহমান, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দ, এখানকার অতিথিবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে দাঁড়িয়ে আজকে কিছুটা আবেগ আপ্লুত। আপনি শুনেছেন 1991 সালে বেগম খালেদা জিয়া এই মিলন অডিটোরিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি ওনার পাশে ছিলাম, সেই সময় আমি ছাত্র সংসদের ভিপি ছিলাম। বিগত 35 বছরে এই অডিটোরিয়ামে আমি আসতে পারিনি। আমি আজকে আনন্দিত এই কারণে যে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে এই মিলন অডিটোরিয়ামে কথা বলতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 বছরে আপনি নিজের অজান্তেই একজন গবেষকে পরিণত হয়েছেন, শুধু রাষ্ট্রনায়ক নন। কারণ আপনি এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করেছেন, ডকুমেন্টেশন রিভিউ করেছেন বাংলাদেশ সম্বন্ধে, স্বাস্থ্য ব্যবস্থাই শুধু নয়, সারা দেশে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। আপনি ইনফর্মাল ডিসকাশন করেছেন, আপনি অনলাইনে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন, এর একটিতে আমি উপস্থিত ছিলাম। এই কারণে
গত নির্বাচনে বিএনপি যে ইস্তেহার দিয়েছিল সেটি একটি এভিডেন্স বেসড নির্বাচনী ইস্তেহার, যা অতীতে কখনো হয়নি। এবং সেই কারণেই এই ইস্তেহারের কথাগুলো, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো, সেগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই ইস্তেহারের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি স্বাস্থ্য গবেষণা বিষয়ে যাই, আপনি জানেন যে স্বাস্থ্য গবেষণায় যে ফান্ডিং সেটা খুবই অপ্রতুল এবং যে কাউকে প্রশ্ন করলে হয়তো প্রথম অন্তরায় হিসেবে এটিকে দেখা হবে। কিন্তু যেভাবে স্বাস্থ্য বাজেট বেড়েছে, আমি মনে করি এই অন্তরায় দূর করা সম্ভব এবং নিশ্চয়ই আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিকজ টাকা থাকলেই সব কিছুর সমস্যার সমাধান হয় না। অতীতে এই অল্প টাকার ভেতরেও টাকা খরচ করা সম্ভব হয়নি, এই টাকার ভেতরেও লোপাট হয়েছে। সুতরাং স্বাস্থ্য গবেষণায় টাকা বাড়লে যে সমস্যার সমাধান হবে সেটা নয়, কারণ সমস্যা আরো গভীরে। সেটা কোথায়? সেটা সিস্টেমিক প্রবলেমে। দেখেন, ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক যখন ডাক্তার হিসেবে বের হন, তার পক্ষে কোনোভাবেই রিসার্চ সম্বন্ধে জানা সম্ভব হয় না। সে যখন পোস্ট গ্রাজুয়েশনে যান, সেখানেও রিসার্চ সম্বন্ধে তারা ঠিকমতো জানতে পারেন না। তাদের থিসিস, এমডি এমএস কোর্সের যে থিসিস, সেই সময় কিছুটা জানেন। আসলে এই প্রক্রিয়াটিতে আমাদের রিসার্চ স্কিলড এবং ম্যান পাওয়ারের খুব অভাব রয়েছে, রিসার্চ লিটারেসির খুব অভাব রয়েছে। সুতরাং রিসার্চ ফান্ডিংয়ের পাশাপাশি আমি যদি আমার হিউম্যান রিসোর্সকে ঠিক করতে না পারি, আমি যদি রিসার্চার তৈরি করতে না পারি, তাহলে আমার গবেষণা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আইসিটিভিতে অনেক রিসার্চ করি, রিসার্চ করলেই সব সমস্যার সমাধান হয় না। কারণ যে জায়গাটিতে সবচেয়ে বড় সমস্যা, সেটি হচ্ছে রিসার্চের যে গবেষণার ফলাফল, সেই ফলাফলকে আমরা পলিসি ট্রান্সলেশনে নিয়ে যেতে পারছি কিনা, এবং সেখানে বাংলাদেশে ব্যাপক গ্যাপ রয়েছে। সুতরাং সেই জায়গাটিতেও আমাদের কাজ করতে হবে। এবং আজকে যে সমস্ত রিফর্মের কথা বলা হচ্ছে, এই রিফর্মগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। কিন্তু আমি অনুরোধ করব, যে কোনো রিফর্মের আগে এগুলোর পাইলটিং করতে হবে, ইমপ্লিমেন্টেশন রিসার্চ করতে হবে, খুব স্বল্প সময়ের মধ্যেই সম্ভব। এবং সেইটার উপরে ভিত্তি করে আমাদের হেলথ পলিসি রিফর্ম, আমাদের ন্যাশনাল স্কেল আপ, সব কিছু। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সচিবালয়ের আন্ডারে যদি একটি ন্যাশনাল এভিডেন্স এবং পলিসি ট্রান্সলেশন সেল যদি থাকে, সেই সেলটি আসলে বাংলাদেশে যেন বাংলাদেশের প্রয়োজনীয় রিসার্চ হয় এবং সেই রিসার্চের গবেষণা যেন এই দেশের পলিসিকে সমৃদ্ধ করতে পারে। এদেশের সমস্ত হেলথ পলিসি, মেজর হেলথ পলিসিগুলো যেন এভিডেন্স বেসড হয়, সেটিকে এনশিওর করা যায়। আপনার সামনে দাঁড়িয়ে আজকে এই প্রত্যাশাই ব্যক্ত করব যে বাংলাদেশ হবে সাউথ এশিয়ার ভেতরে এভিডেন্স বেসড হেলথ সিস্টেমস। এবং আপনার স্লোগানের সাথে তাল মিলিয়ে বলতে চাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে সুস্বাস্থ্যের বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, আপনি তো আমাদের ম্যানিফেস্টো তৈরির সময় আপনি ছিলেন, ওই টিমের মধ্যে আপনি কাজ করেছেন, একজন মেম্বারও ছিলেন আপনি। আমরা যেগুলো বলেছিলাম, এই কাজগুলো আপনি জানেন যে এটা তো আর হুট করে করার মতন কাজ না, এটা টাইম লাগে। আপনার যে সাবজেক্ট আপনি মেনশন করলেন, এটা সময় লাগে। এবং ডেফিনেটলি হেলথ মিনিস্টার, স্টেট মিনিস্টার, সেক্রেটারি, ওনাদেরকে অন্য কাজগুলো দেখতে হচ্ছে। এই পার্টিকুলার এই বিষয়টা যেটা আপনি মেনশন করেছেন, ওটা আমার যতটুকু ধারণা আছে, আমি মাঝে মাঝে আমাকে উনি আপডেট দেন, ডক্টর জিয়া বোধহয় এটা নিয়ে কাজ করছেন। তো আমরা আশা করি, যেটা আমরা বলেছিলাম, ইনশাল্লাহ একটা সময় তো আমরা সেই পর্যায়ে যেতেই পারবো। আমরা শুরু করি, আপনি যেটা সমস্যাটা বললেন, এটা আমরা শুরু করি, আমরা চাইছি শুরু করতে। এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমরা এটা রিসার্চের বিষয়টা শুরু করতে চাইছি আমরা। ধন্যবাদ। আর অন্য যেটা বললেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বললেন, সেই বিষয়টা আমি আলাপ করে দেখব, সম্ভব হলে সেটা আমরা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি বিএমআরসির ব্যাপারে শুধু একটা ব্যাপারে অ্যাড করি, ডক্টর বুবির যে প্রশ্ন। কিছুদিন আগেই এখানে বিএমআরসি চেয়ারম্যান আছেন, এখানে বিএমআরসি ডিরেক্টর আছেন, এবং চেয়ারম্যান এবং ডিরেক্টর আমরা সবাই ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে বর্তমানে বিএমআরসির বার্ষিক বাজেট মাত্র 20,000 কোটি, না 21 কোটি টাকা, মাত্র 21 কোটি টাকা। তো ওখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিএমআরসি সক্ষমতা বৃদ্ধির জন্য কি পরিকল্পনা করা যায় এবং তার জন্য বাজেট কি হবে, এইটা যাতে হেলথ আমাদের মিনিস্ট্রির কাছে বিএমআরসি সাবমিট করে, এইটা একটা। সো
মাননীয় প্রধান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন। আর মেডিকেল কলেজের ছাত্রদেরকে রিসার্চে ইনক্লুড করার জন্য এই নিয়েও আমাদের কথা হয়েছে যে আমরা চাচ্ছি তৃতীয় বর্ষ থেকে প্রত্যেকটা ছাত্রকে একটা করে সাবজেক্ট তারা ঠিক করে নেবে, তাদের টিচারদের সাথে আলাপ করে যে তারা তাদের গবেষণার বিষয়টা ঠিক করে নেবে, এবং সেই ছাত্রকে বিএমআরসির মাধ্যমে একটা ছোট সিড মানি তাকে প্রদান করা হবে, এবং ফিফথ ইয়ারে যখন এই ছাত্র যাবে তখন একটা ডিসার্টেশন রিপোর্ট সে জমা দেবে, এবং এটা জমা না দিলে পরে সে ওই ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। আমরা যদি এই প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে ডক্টর ববি যে প্রস্তাব করেছেন এই রিসার্চের বীজটা ছাত্রদের মধ্যে বপন করে দেওয়া এবং পরে পলিসি ট্রান্সলেশন করা অনেক বেশি এটা ত্বরান্বিত হবে। থ্যাংক ইউ। এই প্রসেসটার সাথে কি আপনারা মোটামুটি এগ্রি করেন, যেটা বললেন ডক্টর জিয়া? এটি কি আমাদেরকে ভালো আউটপুট দেবে? ওকে, তাহলে আমরা আগাবো ওইদিকে। ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা শেষ পর্যন্ত এই রিসার্চের প্রশ্নেই আমি যেহেতু একাডেমিক্যালি আমার প্রফেশন বা ক্যারিয়ার ছিল মেডিকেল রিসার্চ দীর্ঘদিন, তো আমরা দায়িত্ব নেওয়ার পরই আমি যেটা চেষ্টা করেছি, আমাদের বেশ কয়েকটা অলরেডি এক্সিস্টিং ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আছে, যেমন নিপসম, যেমন আইডিসিআর, এবং ইন্টারন্যাশনালি বিখ্যাত আইসিডিডিআরবি। এটাও আসলে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন যেটা আমরা বাংলাদেশ হোস্ট করি। তো এই তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এনগেজ করেছি এবং আমরা আশা করছি এই নতুন বাজেটে এই প্রতিষ্ঠানগুলোকে যেমন স্ট্রেনথেন করা প্রয়োজন, পাশাপাশি আজকে ডক্টর শরীফুল ইসলাম খান ববি, যিনি একজন ক্যারিয়ার রিসার্চার, আইসিডিডিআরবির সিনিয়র রিসার্চার, আমাদেরকে আরেকটা জেনারেশনকে তৈরি করতে হবে, এবং যাদের অনেকেই হয়তো আজকে যারা ডিএমসির ছাত্র এবং ইয়াং ডক্টর তারা আসতে পারবেন, এবং আমরা সেই ফ্যাসিলিটিস, সেই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা তৈরি করব যাতে আমরা একটা জেনারেশন অফ নিউ রিসার্চার তৈরি করতে পারি, যারা আমাদের হেলথ সিস্টেমে আমরা যা বাস্তবায়ন করব সেটার অপারেশনাল রিসার্চ করে, মনিটরিং, ইভ্যালুয়েশন করে আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন যে আমাদের পলিসি এবং প্রোগ্রাম প্রতিনিয়ত কতটুকু আগাচ্ছে এবং কিভাবে ফাইন টিউন করা যায়। সুতরাং আমাদের সরকারের এ ব্যাপারে স্বাস্থ্য খাতে যে কাজগুলো আমরা করছি, রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং আমাদের একটা প্রায়োরিটি হিসেবে আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যেই সেটার কাজ করছি। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে আরো ভালো কাজ করতে পারবো বিশ্বাস করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আশ্বস্ত হলাম স্বাস্থ্য গবেষণা নিঃসন্দেহে এগিয়ে যাবে। একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণের চাহিদাকে বোঝা, সেই চাহিদাকে নীতিতে পরিণত করা, সেই নীতিকে কার্যকর বাস্তবতা। ভেরি ডিফিকাল্ট জব। এ কারণেই আমাদের মাত্র ৩০০ জন জনপ্রতিনিধি। এই ভূমিকাটা নিয়ে কথা বলার জন্য যে একজন জনপ্রতিনিধি আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে একটা মহারূপকল্প আছে সেইটার বাস্তবায়নে কিভাবে সাহায্য করতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং এই ক্যাবিনেটের কাছে কি ধরনের সহায়তা আশা করতে পারে, তাই জন্য শুনবো ডক্টর মোসলেউদ্দিন ফরিদ এমপির কাছ থেকে, এরপরে শুনবো ডক্টর মাহবুবুর রহমান রিটন এমপির কাছ থেকে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোসলেউদ্দিন ফরিদ। আমি তো ভাবলাম আজকে আপনারা বলবেন কিভাবে আপনারা সরকারকে এবং দেশকে সহায়তা করবেন, উল্টা আপনারা চাইছেন তো। স্যার দুইটাই স্যার, জনপ্রতিনিধি এবং। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আমি এদিক ফেস করব। আমি 1989 সালে আমি K-37 ইংল্যান্ড চলে যাই, আর 89 সাল থেকে কাজ আমি রিলিজ পেয়েছি এই বছর 31শে মার্চ। তা এতদিন ছিলাম 3 দশকের বেশি একটা উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করা, এবং শেষ 10 বছর সেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। সেটা আমাকে আজকে 4 মিনিটে বলতে বলা হয়েছে, চেষ্টা করব, জানি না ইনসাফ হবে কিনা। গত বছর 14,000 কোটি টাকা ফেরত গিয়েছে। এবছর আমাদের সরকার দ্বিগুণ করেছেন বাজেট। অতএব আমি মনে করি অর্থের কোনো কমতি নাই এখানে। সমস্যা হচ্ছে যেটা এসে গিয়েছে পরিকল্পনা, বাস্তবায়ন এবং কোঅর্ডিনেশনের। 80,000 পদ খালি আছে। গত বছর বেতন থেকে 2,000 কোটি টাকা ফেরত গিয়েছে জনবল তৈরি করতে, কিন্তু লক্ষ লক্ষ যুবক এখানে বেকার আছেন, শিক্ষিত যুবক। পরিকল্পিতভাবে জনবল তৈরি করতে সময় লাগবে এবং
কিন্তু এখন যে জনবল আছেন, যদি স্টেক হোল্ডারদের সাথে, অনেকের সাথে আমি কথা বলেছি, যেহেতু আমি এলাকায় অনেক সময় দেই, যদি তাদের কি সমস্যা এবং কি ব্যবস্থা হলে, কি সমাধান হলে তারা এলাকায় যে থাকবেন, এবং তাহলে কিন্তু আমাদের জনবল সমস্যার সমাধান করা যেতে পারে। এবং আমরা যদি উপজেলাতে যদি ভালো স্বাস্থ্য দিতে পারি, সবার জন্য স্বাস্থ্য, যেটা আমাদের SDG 3-র গোল আছে 2030, তাহলে কিন্তু আমাদের যে টার্সিয়ারি সেন্টারে প্রেশার আসবে না, সেখানে যারা আছেন তারা ভালো সেবা দিতে পারবেন। এবং আমাদের রেফারেল সিস্টেমটা, যেটার কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ইউকেতে আমরা দেখেছি, রেফারেল সিস্টেমটা করতে পারলে যাতে সর্দি কাশি রোগী আমাদের প্রফেসররা না দেখেন, তাহলে কিন্তু তারা এখানে ডাক্তারদেরকে যাতে ট্রেন করতে সুযোগ পাবেন। গবেষণার কথা বলা হয়েছে, অবশ্যই গবেষণার প্রয়োজন আছে। 22-23 সালে 100 কোটি টাকা বাজেট ছিল, যেটা বলেছেন, সেটাও কিন্তু ব্যবহৃত হয়নি। গত বছর NHS বাজেট থেকে 30,000 কোটি টাকা গবেষণায় খরচ করা হয়েছে, আর শিক্ষা এবং অন্যান্য খাত থেকে 3 লক্ষ কোটি টাকা। আমাদের সাথে কিন্তু ইউকের হেলথ সিস্টেমের অনেক সমন্বয় আছে, সিমিলারিটি আছে। আমরা যদি একটা এই যে বাজেটের পার্ট হয়ে যেতে পারি এবং এই গবেষণার পার্ট হয়ে যেতে পারি, এবং সেই গবেষণার থেকে যে শিক্ষা, সেটাকে যদি আমরা আমাদের দেশে বাস্তবায়িত করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। 5টা, আমি খুব, আমার সময় কম, 5টা আমি শুধু বুলেট পয়েন্ট বলবো। একটা হলো যে বিকেন্দ্রীকরণ, ফাউন্ডেশন ট্রাস্ট করা হয়েছে, অনেকেই হয়তো ইংল্যান্ডের সিস্টেমের সাথে জানেন। এটা স্ট্রিক্ট গভর্নেন্স এবং রেগুলেশন এবং ট্রান্সপারেন্সি এনশিওর করে এবং মনিটরিংয়ের মধ্যে দিয়ে করা হয়েছে। অনেককে ফাউন্ডেশন ট্রাস্ট হতে 2-3 বছর লেগেছে, আবার তারা যদি মান রাখতে না পারেন, তাদেরকে কিন্তু ফাউন্ডেশন ট্রাস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো যে আমাদের ডাক্তার নাই, কিন্তু আমাদের ডাক্তারদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে। NHS বা বিশ্বের অনেক বড় বড় দেশের যেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেখানে কিন্তু নন মেডিকেল লোকদেরকে ট্রেন করে তাদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করানো হয়। তৃতীয় হলো পেমেন্ট ফর সার্ভিস, এবং চতুর্থ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, PPP, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আর সবচেয়ে আরেকটা পঞ্চম যেটা আমি বলি, যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় কিন্তু আমার মনে আছে 7 বছর আগে একসাথে করে দেওয়া হয়েছে। আমি শেষ করে ফেলছি যে মূল সমস্যা হলো কিন্তু একটা সংগঠনের হলো জনবল। আমাদের ডাক্তারদেরকে যদি আমরা ট্রেন না করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। ট্রেনিংয়ের ব্যাপারে আমার 3টা প্রস্তাবনা আছে, অত্যন্ত সংক্ষেপে। আমাদের প্রায় 500 জন ডাক্তার এখন ইউকেতে কাজ করেন, ঢাকা মেডিকেলের, এবং সারা বিশ্বে হিসাব করলে কিন্তু আরও প্রায় 1000। আমাদের কাছে এদের নাম্বার, আমার এই ফোনের মধ্যে মনে ম্যাক্সিমাম নাম্বার আছে, আর অন্যান্য মেডিকেলেরও কিন্তু অনেকেই আছেন। এখানে পাইলটের কথা বলা হয়েছে। আমরা যখন জুলাই যে 24-এর পরে, যখন তৎকালীন সরকার বললেন যে 5000 রোগীকে বিদেশে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আমরা যোগাযোগ করলাম, বললাম যে আপনারা বিদেশে পাঠালে তো শুধু যে অর্থের প্রয়োজন তা তো নয়, তখন অর্থ দিতে চেয়েছেন, কিন্তু আমরা বলেছিলাম যে মডার্ন যে মেডিকেল ম্যানেজমেন্ট, তার একটা পার্ট হলো কেয়ার ক্লোজার টু হোম। মানুষ যদি আত্মীয় স্বজনের কাছে থেকে চিকিৎসা পায়, তাহলে কিন্তু তাদের সুস্থতা তাড়াতাড়ি হয়। এবং সবশেষে হলো যে আমরা যদি ওখান থেকে ডাক্তার নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে কমপ্লেক্স অপারেশন, তাহলে কিন্তু সেটা তারা ফার্স্ট হ্যান্ড দেখতে পারবেন। আমরা 25 জন ডাক্তার এখানে এসেছিলেন, ডক্টর মুস্তাফিজ অনেক হেল্প করছেন, এবং 2 DG আছেন, অনেক সমস্যা ছিল, তারা কিন্তু অনেক হেল্প করেছেন। এবং এই 25 জন কিন্তু সাকসেসফুলি এখানে, উই হ্যাড সাম হার্ডলস, যেমন একবার নিউরোসার্জন একজন এসে 1 সপ্তাহ বসেছিল, হাসপাতালে অ্যাক্সেস পায় নাই, চলে গেল। আরেকবার একজন অর্থোপেডিক সার্জন, সেও কিন্তু এখানে অ্যাক্সেস পায় নাই, বাট ইভেনচুয়ালি আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম। দ্বিতীয় যেটা আছে যে আমাদের VSO সিস্টেম যেটা আছে, বা থেট সিস্টেম, যেটাতে আমাদের ওখানে কনসালটেন্ট হওয়ার আগে এনকারেজ করা হয় যে ডেভেলপিং কান্ট্রিতে যে কিছুদিন কাজ করে আসার, এবং এই সিস্টেমের মাধ্যমে কিন্তু কোনো অর্থ খরচ না করে আফ্রিকার অনেক দেশ সেখানে তাদের লোকাল জনবলকে ট্রেনিং করছে। আরেকটা সিস্টেম যেখানে আছে, মালয়েশিয়া যেটা করে যে 5th ইয়ারে তারা ওখানে চলে যায়, 4 বছর মালয়েশিয়ায় পড়ে 5ম বছরে ওখানে চলে যায়, তাহলে সরাসরি তারা সিস্টেমে চলে যায়। প্ল্যাব করা অনেক কষ্ট এখন যারা যাচ্ছে আমি জানি, MTI বন্ধ হয়ে গেছে এই বছর। আবার
তাতে করে যদি তারা দেশে ফিরে না আসে তখন তাদেরকে ওই টাকাটা দিয়ে দিতে হয় সরকার, যেটা তাদেরকে চিকিৎসার জন্য পড়ানোর জন্য খরচ করেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সৌদি আরব তারা কিন্তু শেয়ার্ড স্যালারি সিস্টেমে কাজ করে, সেখানে তারা ট্রেনিং করে আসে এবং তারা ফিরে আসে। তা আমি মনে করি এই 5টা যদি আমরা করতে পারি, এই 3টা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মূল একটা সংগঠনের প্রাণ হলেন জনবল, আমাদের ডাক্তাররা। তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি এই 3টার একটাতেই, এবং এখানে কিন্তু আমাদের সরকারের অর্থ খরচ হবে না। মাননীয় সংসদ সদস্য, জি, আমি শেষ করে ফেলছি 1 মিনিটে। এখানে আমি বিরোধী দলের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি 3টা কারণে পছন্দ করি। একটা আজকে বলবো, সেটা হলো যে উনি খুব অল্প সময়ে হি হ্যাজ মেড সাম ডিফারেন্সেস। লন্ডনে থাকার কারণে আমার মনে আছে সকল সরকারকে আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিন্তু দেশে আসার পরে ওনারা এত ব্যস্ত হয়ে যান যে সেটা ইমপ্লিমেন্ট হয় না। কিন্তু উনি 4 মাসেই এমন কিছু করেছেন, আমার বিশ্বাস উনি যদি একটু নজর দেন স্বাস্থ্য ব্যবস্থার কিছু বিষয়ে, তাহলে এখানে ব্রেক থ্রু হওয়া সম্ভব। সবশেষে আমি একটা কঠিন কথা বলে শেষ করব। আমি যখন এমআরসিপি সিএইচ এর কনভোকেশনে যাই, আপনার পছন্দ থেকে ভোটটা পেলেও সুবিধা হয়। তা যখন কনভোকেশনে যাই, কঠিন কথাটা এবার বলি। তখন বলা হয়েছিল যে, আমাদেরকে বলেছিলেন যে আজকে একটা টিকিট দেয়া হলো তোমাদেরকে, ইয়োর লার্নিং অফ জার্নিং বিগিনস, নাও ইউ ডু হোয়াট ইউ ডু, ইউ নো ওয়াই ইউ ডু। আর আমাদের দেশের পোস্ট গ্রাজুয়েশন হলো এক্সিট এক্সাম, আর ইংল্যান্ডে হলো এন্ট্রান্স এক্সাম টু পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। এবং আমার সৌভাগ্য হয়েছিল 2008 থেকে 12 সাল পর্যন্ত, আমি যেহেতু পিডিয়াট্রিশিয়ান, যে পিডিয়াট্রিক্সের এই পোস্ট গ্রাজুয়েট কারিকুলাম তৈরি করার, এবং শেষ 2 বছর আমি একটা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এবং 12 সালে আমাকে ইংল্যান্ডে মেডিকেল এডুকেশনের উপর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমার থেকে পরে ওইটা জিএমসি আরো অনেক সাব স্পেশালিতে নিয়েছে। আমি যখন বসেছিলাম স্টেজে, সময় স্বল্পতার কারণে আমরা কি একটু আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ড। আমি যখন স্টেজে বসেছিলাম তখন আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আজ এখানে এসেছি আমি 40 বছর পরে প্রায়। তখন এই ইনস্টিটিউশনের কথা মনে হয়েছিল। এখানে অনেক স্মৃতি, অনেক ইমোশন এখানে আছে। তাই আমি খুব আজকে ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। আর সবশেষে আমরা ডক্টর জুবাইদা যে আলিম, ডক্টর আলিম চৌধুরী হলের সামনে যে বলেছিলেন, আমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে যাই, আমরা যদি একসাথে হয়ে, অনেকে আসতে চান আমার মতো বিদেশ থেকে, তারা আজকে রিটায়ারমেন্টের কাছাকাছি যাচ্ছেন, যদিও ইংল্যান্ডে 67 বছরের রিটায়ারমেন্ট হয় ডাক্তারদের। অনেকেই কিন্তু এসে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে, এদেশে অনেক ভালো ডাক্তার আছেন। আমরা যদি সব ভেদাভেদ ভুলে যাই, আমরা যদি এদেশের স্বাস্থ্যকে সবার জন্য স্বাস্থ্য 2030 করতে চাই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব। এবং এখানে শুধু আমরা একা না, অনেকে হাজার হাজার ডাক্তার এখানে বিদেশ থেকে এসে কনসালটেন্ট ভাড়া করা লাগবে না, এখানে ইনশাল্লাহ এটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আমরা সবাই এগিয়ে আসব। এবার আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মাহমুদুর রহমান লিটন এমপি মহোদয়। ডক্টর মাহবুবুর রহমান লিটন এমপি, তিনি ঢাকা মেডিকেল কলেজের K39 ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, প্রাইড অফ ডিএমসি, ডক্টর জুবাইদা রহমান, and others, member of cabinet ministers and parliament members, সচিব সহ উপস্থিত যারা আছেন, এবং আমার অ্যালামনাই সহ ঢাকা মেডিকেল কলেজের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, I am confident enough next 5 years Bangladesh will see a complete different picture in the health sector. অনলি আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি। You are right, sir. আপনি যেটা বললেন absolutely right, এবং আপনি যেটা থ্রো করছেন, some of the senior physicians ওনারা রেসপন্ড করেছেন দ্যাট জিপি সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন। আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89-এ।
এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি। পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ। আমরা নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। কারণ ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে গিয়ে আবার আমাদেরকে এই হোস্টেলের রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বে না। কাঁটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিনভাবে একটা টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফের ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করব। আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা। হি মাস্ট ফর্মুলেট আউট যে এদের 6 দিনের ক্লাস 5 দিনে করা যায় কিভাবে। ইটস এ নট অনলি পপুলার ডিমান্ড, দে ডিজার্ভ ইট, বিকজ যে পড়াশোনা, একটা গ্রেস অ্যানাটমি বইয়ের ব্যাপারটাই তো আসলে অনেক বড় ব্যাপার, ঠিক না? তো আমরা ওইটি তো চিন্তা করতে পারি। তো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল সাইডে যখন হসপিটালে যাই, মাননীয় প্রধানমন্ত্রী, ওরা দে আর কারেক্ট। আগে কিন্তু আমাদের সময় পোস্ট গ্রাজুয়েশনে এত স্টুডেন্ট ছিল না, এত কোর্সও ছিল না। এখন মেডিকেল কলেজ হ্যাজ গট এ নাম্বার অফ কোর্সেস পোস্ট গ্রাজুয়েশনে। ন্যাচুরালি ইন্টার্ন ডক্টর যারা শিখবে বেসিক জায়গায়, দে আর কম্প্রোমাইজড ইন এডুকেশন, রাইট? তো ওইটা আমার মনে হয় আপনি যদি সেইভাবে বলা থাকে, স্পেশালি ডক্টর জোবাইদা ইজ হিয়ার, উনি যদি এটাকে একটু দেখেন যে তাহলে কিভাবে ব্যালেন্স আনা যায় ইন বিটুইন পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড দ্য জুনিয়র ইন্টার্ন ডক্টর, এদের মধ্যে, যাতে করে রোগী দেখার ক্ষেত্রে, বিকজ ঢাকা মেডিকেল কলেজের গ্র্যাজুয়েটরা আমরা খুবই প্রাউড ফিল করি যে আমরা অন্য যে কোনো মেডিকেল কলেজ থেকে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা দেখতে পারি, রাইট? আমরা এটা প্রাউড ফিল করি। কিন্তু ওইটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে ডিএমসির আমাদের যে স্কলাররা, এরা ভবিষ্যতের জন্য দে উইল বি অলসো কম্প্রোমাইজড। তো আমি রিকোয়েস্ট করব ওই জায়গাটাতে যেন একটু নজর দেওয়া হয়। আমাদের সময় ইন্টার্ন ছিল না, আমাদের সময় ছিল ইন সার্ভিস। আমরা পাশ করার পরে জানতাম যে আমাদের চাকরি নিশ্চিত, বিসিএস দিতে হবে না। ইন সার্ভিস ছিল। ইন সার্ভিস এরশাদ সাহেব ক্যান্সেল করার পরে আমরা আন্দোলনও করেছিলাম অনেক, কিন্তু ইন সার্ভিস আর ফিরে আসে নাই। বাট আমি মনে করি ইন্টার্নদের, দে শুড হ্যাভ এ গুড প্যাকেজ ইন দ্য ইন্টার্ন পিরিয়ড, বিকজ দে সার্ভ, ওরা একটা মেজর লোড নেয় হসপিটালের ওয়ার্ডগুলোতে, এবং সেজন্য ওদের আসলে ওদের প্যাকেজটা ন্যাচারালি একটু ডেভেলপ হওয়া উচিত। অ্যান্ড দেন বিসিএস। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমপি হয়েছি আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে, যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটিতে যাই, আমার উপজেলার হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি ত্রিশাল, এইখানে গিয়ে দেখি যে এইটার যে অবস্থাটা, সে একটা ভালো, ধরেন ঢাকা মেডিকেল কলেজে গ্র্যাজুয়েট, এখন তে থানা অ্যাডমিনিস্ট্রেটর, অথচ তাকে আলটিমেটলি ইনস্ট্রাকশন রিসিভ করতে হয় ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, ইউনো কি বলতেছে, ইভেন এসি ল্যান্ড তো, এবং তাদের যানবাহনের কোনো সীমা নাই, তারা তো পাজরতে ওঠে। আমাদের বেচারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা, দে ডোন্ট হ্যাভ এনি কার এট দ্য মোমেন্ট। তো এই যে সিচুয়েশন, এটা সাংঘাতিকভাবে বৈষম্যমূলক। তো আমরা প্রথমেই ধাক্কা খাই উপজেলা লেভেলে গিয়ে, যখন দেখি ডাক্তাররা এত পড়াশোনা করে, এত চাপে, যারা ডাক্তারিতে ব্যর্থ হয়ে বিসিএস দিয়ে এখন অফিসার হয়ে যায়, ওনারা দে রুল দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন। এইটা একটা বেসিক জায়গা। এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু মাথায় নেবেন। আই অলসো রিকোয়েস্ট ডক্টর জোবাইদুর রহমান এই জিনিসটার ব্যাপারে
সেকেন্ড অ্যান্ড ফাইনালি স্টেজে আমি যেটা বলতে চাই, সময় নিব না, সেটা হচ্ছে যে এজ, মানে ওই যে বলতেছিলেন ইউকে ডক্টর, আমাদের মাননীয় সংসদ সদস্য, ইউকেতে এজ হচ্ছে 67-65, আমরা তো বোধহয় 58-এই 59-এ আমরা চলে যাই। 59 এখন আমাদের জন্য কোনো বয়স না। আপনি জানেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে। আমার মনে হয় স্পেশালি ডক্টরদের বেলায়, বিকজ দে আর স্পেশালিস্ট, ডক্টরদের বেলায় যদি এই জিনিসটা একটু চিন্তা করতে পারতেন খুব ভালো হতো, বিকজ তারা আরো ভালো সার্ভিস দিতে পারতো। ফাইনালি আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস শি অ্যাজ ওয়েল। তো আমরা জানি যে কি আছে, এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন উনি যদি এটা ইনিশিয়েটিভ নেয়, আই এম মোর দ্যান শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে না আমি বলেছি যে আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। আমরা হোল DMCN, we are proud, really proud that we have got somebody in the Prime Minister head. Anyway, so যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে টেকনিক্যাল নো হাউ দিয়ে আপনার টিম রেডি করেছেন, আপনি হেলথ কার্ড রেডি করতেছেন, অল দ্য ইনফরমেশন ওই চিপসে থাকবে। আপনি যেভাবে আগাচ্ছেন আমরা জানি, হয়তো অনেকেই জানে না, আমরা জানি যে আপনি কিভাবে আগাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি, আপনি আগে যান ইনশাআল্লাহ। হেলথ সেক্টর ইনশাআল্লাহ বাংলাদেশের চেঞ্জ আপনার মাধ্যমে হবে, ভালো একটা জায়গায় যাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা সবাই ধারণা করতাম যে আমাদের ডিএমসি আমাদের প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে, কিন্তু সাথে সাথে আজ জানলাম যে আমাদের প্রধানমন্ত্রীর মাথায়ও আমাদের ডিএমসি আছে। ধন্যবাদ। স্বাস্থ্য খাতের জন্য আমরা বড় একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে পেয়ে গেলাম। তো আমাদের সবার, যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমরা একটু আপনার বামে যেতে চাই। আমাদের সবার প্রিয় জোবায়দা ম্যাডামের উদ্দেশ্যে বলছি যে আপনার এই বড় ভাইরা এবং আপনার সব ছোট ভাই এবং সব একজন বোন আজকে শুধু সমস্যার কথা বলেনি। ঢাকা মেডিকেল কলেজের এইটাই মাহাত্ম্য যে আমরা সাথে কিছু সমাধানের পথ তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা যদি একটা টিম হিসেবে কাজ করেন, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যান, দি প্ল্যান, স্বাস্থ্যের প্ল্যান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠিত হবে। সবার আগে বাংলাদেশ সবসময় থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার আহমেদ এহসানুর রহমান চমৎকার এই সেশনটি মডারেট করার জন্য। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম.এ. মুহিত এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমরা বিশ্বাস করি আমাদের খুব কাছের মানুষ, আমাদের আপা ডাক্তার জুবায়দা রহমান, আজ এখানে উপস্থিত অনেক গণ্যমান্য বিশেষ অতিথিবৃন্দ, যাদের একটি বড় অংশই আজকে যারা স্টেজে বসে আছেন তাদের যোগ্যতা, তাদের মেধা এবং তাদের কর্মদক্ষতার বলে, পদাধিকার বলে আজকে অধিকাংশই যারা এখানে বসে আছেন তারাও সকলেই অধিকাংশই ডিএমসিয়ান। এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বড় বড় বিখ্যাত অধ্যাপক, চিকিৎসক, এই মেডিকেল কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা, যারা সকলেই হয় আমার বড় ভাই বোন কিংবা ছোট ভাই বোন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলতে আজ এখানে সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আবেগের জায়গা। আমি একজন সাধারণ মানুষ, একজন অতি সাধারণ ডাক্তার, এবং আমার এই অতি সাধারণ জীবনে যে আমার চোখে যে দু একটি অসাধারণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের প্রায় সকলেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজ এখানে আমি শুধু একাই আসিনি, এই ক্যাম্পাস থেকেই যে যাত্রা শুরু হয়েছিল, আমার সহধর্মিণী পাশের ক্যাম্পাসে পড়তেন বুয়েটে আর্কিটেকচারে,
তিনিও প্রায় আসতেন। তো আমি মনে করি এটা তারও ক্যাম্পাস, তাকেও নিয়ে এসেছে। ছোটবেলার ঘটনা, ছোটবেলায় প্রথম স্লোগান দিতে শিখেছি এই ক্যাম্পাসে, প্রথম মিছিল করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচন করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে জিতেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে হেরেছি এই ক্যাম্পাসে, এবং যার কাছে নির্বাচনে হেরেছি। জি সাহেব যেটা বলছেন এটা রিপিট করেন না লাইফে, এই যে হেরেছেন বলছেন এটা রিপিট করেন না। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবেন ওটা যেন আর নাই ঘটে ইনশাআল্লাহ জীবনে। যেটা বলছিলাম, যার কাছে হেরেছিলাম, এই ছোট্ট দায়িত্ব পাওয়ার পরে প্রথম তদবিরটা করেছি আমাকে যিনি পরাজিত করেছেন সেই মহাশত্রুকে তার যোগ্য জায়গায় যেন তিনি পদায়ন পান, সেই জন্য। এই হলো আমার সঙ্গে ডিএমসির সম্পর্ক। যাই হোক, আমি আসলেই খুব আবেগ আপ্লুত আরেকটি কারণে। আমি ছোট থেকে রাজনীতি করতে চেয়েছি। সহজ ভাষায়, আমি ছোট থেকে ফুল টাইম বিনা পারিশ্রমিকে সুযোগ পেলে ফুল টাইম দেশের জন্য কাজ করতে চেয়েছি। সেই সুযোগটি যিনি আমাকে করে দিয়েছেন, আমার নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জেতার পরে আমাকে এই দায়িত্বটি দিয়েছেন, যেটি আমি পালন করার চেষ্টা করেছি। তিনিও আজকে এখানে আছেন। তার সহধর্মিণী আমাদের আপা ডাক্তার জুবাইদা রহমান, ওনার স্নেহ, ওনার গাইডেন্স আমাকে সাহস যোগায়। তাই আজকের এই দিনে হয়তো আমার বক্তা হিসেবে যে সুনাম ছিল, আপনারা তালি দিতেন, আপনারা সবাই মিলে আমার সঙ্গে 3টা বাস ভরে, আমার আপারা বাস ভরে আমাকে সমর্থন দিতে সেই এখান থেকে রামপুরা টেলিভিশন ভবনে যেতেন। আজকে হয়তো সেই বক্তাকে আপনারা খুঁজে পাবেন না আমার আবেগের কারণে। তারপরও চেষ্টা করছি 2-1টা কাজের কথা বলতে। আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজের কেন আমরা গর্ববোধ করি। গর্ববোধ করি এই ক্যাম্পাসে আসার পর থেকে। ঢুকি যখন দেখি ডাক্তার আলিম চৌধুরীর নাম, হোস্টেলে যাই ডাক্তার ফজলে রাব্বির নাম, এই ক্যাম্পাসের প্রিন্সিপালের রুমে গেলে দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন, ওনার প্রথম মন্ত্রিসভায় 2 জন ডিএমসিএন ছিলেন, প্রফেসর ডক্টর বি চৌধুরী সাহেব এবং আমার পিতা মরহুম ডাক্তার এম এ মতিন সাহেব। আজকেও যখন এই ক্যাম্পাসে আসি দেখি ডাক্তার মিলনের, শহীদ ডাক্তার মিলনের কবর আমরা দেখতে পাই। তো খেয়াল করতে হবে এই মানুষগুলো কারা এবং তারা কি করেছিলেন, তাদের মধ্যে কমন ব্যাপারটা কি ছিল, যাদের নিয়ে আমরা 50 বছর পরেও গর্বিত হচ্ছি। তারা শুধু বড় ডাক্তারই ছিলেন না, তারা দেশের কথা ভেবেছেন। অনেকেই তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছেন। তারা বিরাট ভালো শিক্ষক ছিলেন, দলমত নির্বিশেষে সহজের সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন, সকল মানুষকে একত্রিত করতে পারতেন। এটাই ডিএমসিয়ানদের সবচেয়ে বড় শিক্ষা হয়। সম্পূর্ণ অজ্ঞাতে প্রতিদিন যখন আমরা এই ক্যাম্পাসে হাঁটি, বেড়াই, কথা বলি, আমার মনে হয় এই মানুষগুলোর তাদের যে ভালোবাসা, দেশপ্রেম, তাদের যে কর্মনিষ্ঠা, এগুলো ধীরে ধীরে আমাদের ভেতর চলে আসে। সেই আঙ্গিক থেকে আমি একটি কথা বলতে চাই, আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করা উচিত, কারণ এই দেশের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের পরস্পরের কাছে অনেক প্রত্যাশা। আমরা অনেকেই ভালো ডাক্তার হচ্ছি, অনেকেই ভালো মানুষও হচ্ছি, কিন্তু আমাদের আরেকটি দায়িত্ব মাঝে মাঝে কিন্তু আমরা 2-1বার পালন করতে ব্যর্থ হয়েছি। ওই যে মহান মানুষগুলোর নাম বললাম, তাদের কাউকে কিন্তু আমরা দলীয় পরিচয়ের কারণে স্মরণ করি না। তাদের পেশাগত দায়িত্ব এবং দেশপ্রেম, বিশেষ করে প্রতিদিনের জাতীয় সঙ্গীতের দেশপ্রেম নয়, কবিতার দেশপ্রেম নয়, দেশ যখন সংকটে এসেছে সেই সংকটে ওনারা বীরের মতো সত্যের পক্ষে থেকেছেন, ন্যায়ের কথাটি বলতে দ্বিধাবোধ করেন। দুঃখজনক হলেও সত্য, বিগত দিনগুলোতে আমাদের কেউ কেউ, আমরা কেউ কেউ আমাদের সেই নৈতিক অবস্থানে শক্তভাবে দাঁড়াতে পারিনি বলেই সেই দুঃশাসন দীর্ঘায়িত হয়েছে। ডিএমসির প্রতিটা ডাক্তার যদি একসাথে হয়ে ন্যায়ের পক্ষে থাকে, এই ঢাকা শহরে কোনো অন্যায় নিয়ে কোনো শক্তির দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায়। এই ডিএমসিতে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা নতুন যে বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, উনি যে পরিকল্পনা এবং যে কাজগুলো করছেন, আপনারা কি আজকের অনুষ্ঠানের সঙ্গে বিগত সময়ের অনুষ্ঠানগুলোর তফাৎটা দেখতে পাচ্ছেন?
আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি, যেভাবে সাজানো হয়েছে, যে ইন্টারঅ্যাকশন হয়েছে। আমরা অনেক অনুষ্ঠানে যাই, আমার মনে হয় না এত তথ্যবহুল, এত সুন্দরভাবে পরিচালনা করা এবং ডাক্তারদের বিভিন্ন স্তর থেকে আমি বসে বসে নোট নিচ্ছিলাম। এটাও বিরল ঘটনা, জনসভায় গিয়ে বা এরকম মিটিংয়ে গিয়ে আমরা গদবাঁধা কথা শুনি, নোট নিতে হয় না। এবং নোট নিতে গিয়ে আপনাদের মুখ থেকে, ডিএমসিয়ানদের মুখ থেকে, থানা হেলথ কমপ্লেক্সের সমস্যা থেকে জাতীয় পর্যায়ে গবেষণা পর্যন্ত এমন কোনো বিষয় নেই যা অত্যন্ত সাবলীলভাবে সংক্ষেপে আপনারা তুলে ধরেছেন। আমি সত্যি গর্বিত আপনাদের জন্য। আপনারা প্রায় 25টির মতো সুনির্দিষ্ট বিষয় আজকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠানটা আয়োজন যে এভাবে হবে, সেই পরামর্শটিও কিন্তু এসেছিল আমাদের অতি প্রিয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের কাছ থেকে। উনি আপনাদের থেকে, আপনাদের অভিজ্ঞতার থেকে শুনতে চেয়েছিলেন, যেটার থেকে আমরা উপকৃত হব। আমাকে যে ছোট্ট দায়িত্বটা আমাকে পালন করতে হয়, আমি আজকে অনেক কিছু আপনাদের থেকে পেলাম, যেটার উপরে হয়তো আমাকে কাজ করতে হবে। দোয়া করবেন আমরা যেন সফল হই। এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ আছে, কিন্তু আজকে সেই সময় নেই। উপরন্তু আমাদের আজকের মূল আকর্ষণ যে দুইজন, আমরা ওনাদের থেকে শুনবো, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু এতটুকুই বলবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা, সেটি অন্য কোনো নির্বাচনে, কোনো নির্বাচনী ইশতেহারে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে এত সুন্দরভাবে, এত বিশদে বিশেষজ্ঞদের নিয়ে দলের ভেতরে এবং বাইরে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেখানে ঘন্টার পর ঘন্টা অংশগ্রহণ করে এই পরিকল্পনাটি তৈরি করেছে। আমরা সেটার উপর কাজ করছি এবং আপনাদের যে 30টি সমস্যার কথা বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের ডিএমসিয়ান ভাই হিসেবে আমাদের পরিকল্পনার ভেতরে এখানে এই 30টি সমস্যারই সমাধানের চেষ্টা আছে। কিন্তু, এবং একটি বড় কিন্তু, এখানেও পরিবর্তন। আগের দিনের রাজনীতি, আগের বন্দোবস্তে আমরা দেখেছি, তিনি করে দেবেন, তিনি আসবেন, বলবেন করে দিয়েছি, তারপরে আমরা যারা চামচা হব তারা বলবো কে করেছে, কে করেছে। জনাব তারেক রহমান সেই রাজনীতির সমাপ্তি ঘটিয়েছেন, বারবার দেখেছেন। তিনি বলেছেন আপনারা যদি করেন আমি আপনাদের সঙ্গে থাকব, আপনারা আমার সঙ্গে যদি এই কাজটা করেন তাহলে কাজটা হবে। এইটাকে বলে পার্টিসিপেটরি লিডারশিপ, এইটাকে বলে পার্টিসিপেট। আপনাদের ব্যানারের নিচেই তো লেখা, দেখেন, টুগেদার উই ক্যারি দ্য এক্স্যাক্টলি। সো উনি শুধুমাত্র স্পাউস সূত্রে ডিএমসিয়ান নয়, উনি চেতনায় ডিএমসিয়ান হয়েছেন। আসলেই কিন্তু এটা খুব সিরিয়াস বিষয়। উনি যেভাবে বিষয়গুলো দেখেন, আমার ছোট্ট সৌভাগ্য ওনার সঙ্গে একটু কাজ করি। শুধু আজকে নয়, উনি আসলেই এটাতে বিশ্বাস করেন এবং এভাবেই আমাদের দিয়ে কাজ করান। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো করতে চাই, আমরা গর্ববোধ করি, আমরা ডিএমসিয়ান, আমরা লিডারশিপে থেকেছি। গত বাংলাদেশের মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিসের 80 বছর অন্তত ধরে ডিএমসিয়ান লিডারশিপে আছে। আমাদের কাছে ওনার চাওয়া, আমাদের সরকারের চাওয়া, আমার চাওয়া, আসুন আমরা যে বিরাট বিরাট সমস্যার কথা বলছি, যে সমস্যার পরিকল্পনা তৈরি করছি, আসুন সত্যি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান না এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আসুক? আপনি কি নিছকই নিজে নিজে বড় ডাক্তার হওয়ার জন্য এই পথে আছেন? আমি বিশ্বাস করি না। আমি ছাত্র অবস্থা থেকে যত ডিএমসিএন কে দেখেছি, যে ছেলেটির বিন্দু মাত্র আগ্রহ দেখা যায় না রাজনীতিতে, সারাদিন পড়ালেখা করে, সেও কিন্তু ক্রান্তি লগ্নে 90-এর আন্দোলনে দেখেছি সেই ছেলেগুলো ফার্স্ট বয়রাও মিছিলে নেমে এসেছে। মিলন ভাই যখন মারা গিয়েছিলেন 27শে নভেম্বর, টিএমসির কোনো ছাত্র দেশের জন্য সেই কারফিউ ভঙ্গ করে মিছিলে যেতে কার্পণ্য করেনি। তাহলে আজকে তো দেশে সেই পরিস্থিতি নেই। আপনাকে তো জীবন দিতে হবে না, আপনাকে তো সত্য বলার জন্য কোনো শাসকের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আসুন আমরা দেশ গড়ার জন্য কাজ করি। আপনারা একটু সময় দেন, আইডিয়া দেন। শেষ করব যে কথাটি বলে, সবকিছু চাইলে কিন্তু হবে না। আমাদের একটা বড় সমস্যা, আমরা এখন পারলে প্রতি উপজেলায় মেডিকেল কলেজ চাই। ইজ দ্যাট রেশনাল? কে বলবে সেই কথা? আপনাদেরকে বলতে হবে। সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, উনি তো জানেন না এগুলো। উনি হয়তো আসলে ভাবছেন মেডিকেল কলেজ আসলে আমার এলাকায় একটা বড় হাসপাতাল হবে। উনি চান হাসপাতাল, বলার সময় বলে ফেলেন মেডিকেল কলেজ চাই। আমরা ডাক্তাররা সব মেডিকেল কলেজগুলোকে
বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাই, তাই না? এটা কি ঠিক? আমরা মুড়ি মুড়কির তফাৎ করতে হবে, যার যে প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট সেটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং আপনাদেরকে প্রতিনিয়ত এগুলো বলতে হবে, ভাবতে হবে। আপনারা বললে বাকিরা শিখবে। ডিএমসি আজ যা বলবে সকল মেডিকেল কলেজ পরশুদিন তা বলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখেন প্রতিটা জবাব উনি দিচ্ছেন একজন সাধারণভাবে খুব রেশনাল ভঙ্গিতে। আসুন আমরা সেইভাবে চিন্তা করি। এই আবেগ, তেলবাজি, শুধু মানেকে আমরা বলে গেলাম, এটা মানুষ আর চায় না, আমরাও চাই না। অনেস্টলি আমরা কিছু একটা কাজ করতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা সমস্যাগুলো কি হয়, আজকে আশ্চর্য ব্যাপার শুনলাম, কোনোদিন শুনিনি। আমরা যখন ইন্টার্নি করেছি তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিল, সিএ রেজিস্ট্রারের পাশাপাশি প্রত্যেক ট্রেনি 4-5 জন মোটামুটি তার পেট ইন্টার্নি হইতো, এবং আমরা ওনাদের থেকে শিখতাম। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ওনারা তো আমার চেয়ে একটু সিনিয়র ডাক্তার হয়েছেন, মোটামুটি কাছের বয়স, উনি আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, উনি তো আমাকে হেল্প করার কথা শেখার। আজকে শুনলাম উনি আছে বলে আমার ইন্টার্নি ভাইরা এনাফ সুযোগ পায় না। এর কারণটা হচ্ছে আমরা যখন শুরুতে ছিলাম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের আলাদা অথরিটি ছিল, এফসিপিএস করা হতো বিসিপিএস থেকে, এমডিএমএস করা হতো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা কি করলাম, আমরা ওগুলোকেও মেডিকেল কলেজে নিয়ে আসলাম। যেই মেডিকেল কলেজের পুরো ডিজাইনটা করা আছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, সেইখানে আমি ভিড় করে দিলাম পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে। আজকে যদি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের এখানে আনি, আমি 100% শিওর তারা বলবেন এইখানে আমাদের ট্রেনিং এর সমস্যা হচ্ছে, ইন্টার্নির জ্বালায় আমরা আমাদের মতো করে রুগী দেখতে পারি না। হতেও পারে এরকম। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা যদি রেশনাল থিঙ্কিং এ আসি, শুধু নিজেরটা বুঝে নিব, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের আমি থেকে আমরাই যেতে হবে। আমাদের শুধু নিজের জিনিসটা না ভেবে পুরো সেক্টরের কথা ভাবতে হবে। ভাবলে সব পরিবর্তন ইনশাল্লাহ হবে। আমাদের সেই পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে পরিকল্পনাগুলো নিয়ে কথা বলেছি। আমি চট করে 1, 2, 3টা পয়েন্ট বলে যাই। আমরা হেলথ সিস্টেমে, আপনারা বলেছেন মেডিকেলে ভিড় এই সেই, আমরা উপজেলাকে স্ট্রেনথেন করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাসপাতাল বানাতে পারবো, আমরা ওষুধটা সাপ্লাই দিতে পারবো, রোগীর চিকিৎসা তো পলিটিশিয়ান দিতে পারবে না। আপনারা প্রশ্ন করুন, এখন একদিকে বলছেন ঢাকা মেডিকেল কলেজে রেফারেল নেটওয়ার্ক নাই বলে ওভারলোডেড, চিকিৎসা আমরা মানসম্মত করতে পারছি না ইচ্ছা থাকলেও। ডাক্তার সাহেবরা 2 গুণ 3 গুণ পরিশ্রম করছেন। তাহলে রেফারেল নেটওয়ার্ক লাগবে। রেফারেলে 80% রোগী উপজেলায় চলে যাবে, তাই না? সঙ্গে আপনি কি যাবেন? ইউ ডিসাইড। আপনি কি যাচ্ছেন? এখানে কিন্তু আমি আপনাদের হয়ে, ডাক্তার হয়ে আপনাদের পক্ষ থেকেই বলছি, আমাদের আসলে ভাবা দরকার। ওই যে বললাম, গাছের আগারটাও চাবো, তলারটাও চাবো। আমরা তো একটা ছোট্ট দেশ, বড় জনসংখ্যা, সীমিত সম্পদ। আমরা যদি যুক্তিসঙ্গত চিন্তা না করি, অনেক বিল্ডিং হবে, অনেক পোস্টিং হবে, কেউ কোথাও যাবে না, কোনো রোগী চিকিৎসা পাবে না। এই 100 বেডের 500টা হাসপাতালে অনেক অনেক ডাক্তারকে যেতে হবে। 1, 2 হচ্ছে আসলে ছোটবেলায় আমরা বলতাম উপজেলায় পোস্টিং হয়েছে, গ্রামে পোস্টিং। বাংলাদেশের কোন উপজেলা 70 সালে যাদেরকে আমরা 80 সালে গ্রাম বলতে পারতাম, এখন তারা গ্রাম না। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় পিজা পাওয়া যায়, পিজা হাটের মতো দোকান আছে, সবকিছু পাওয়া যায়। উপজেলা গ্রাম না, এটা প্রথমে মাথায় আনতে হবে। দ্বিতীয়ত আমরা চিকিৎসক, আমাদেরকে মানুষ এত সম্মান করে। মন্ত্রী সাহেব, আমরাও একটু বক্তব্য রাখতে চাচ্ছি। সরি, আমি এটা বলেছি, আজকে আমার ভুল হবে, আমি ভেরি ইমোশনাল, আমি শেষ করে দিচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমরা চেষ্টা করি। আসুন, আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে। ওনাদেরকে পেয়ে আসলে আমরা প্রত্যেকেই ভীষণ আবেগ আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আপনাদের জীবন সুন্দর হোক, বাংলাদেশের সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সুধী সমাবেশে
সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের বিশেষ অতিথি। অবশ্যই এটা বলার আগে একটু বলতে হয়, আমরা এই অনুষ্ঠানটা যেদিন ঠিক হয় এদিন ভেবেছিলাম প্রধান অতিথি হবেন ডক্টর জুবাইদুর রহমান, পিছিয়ে পিছিয়ে হাঁটবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু এসে দেখলাম উল্টা, প্রধান অতিথি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত খ্যাতনামা ডাক্তার, এই মেডিকেল কলেজের কৃতিমান ছাত্রী ডক্টর জুবাইদা রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত চিকিৎসক, ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত করব। 1905 সনের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে রহিতকরণ আন্দোলন 1911, 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মেডিকেল কলেজ চত্বর হাসপাতালে পরিণত হয় আমেরিকানদের, পরবর্তীতে 46 সনে এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠা। সে 5 থেকে 46 এই মেডিকেলের চত্বর এই বিশ্বের বহু নামি দামি মানুষের চারণভূমি ছিল, যেই চারণভূমিতে আজকেও বাংলাদেশের সবচেয়ে মেধাসম্পন্ন মানুষের চারণভূমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখান থেকে সৃষ্টি হয় এই দেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষার কবিরাজ ডাক্তার, যেখান থেকে সৃষ্টি হয় আল্লাহর পরে যারা মানুষের সেবা দিবে সেই একটি বিশাল জনগোষ্ঠী, যাদেরকে আমাদের দেশের মানুষ আলাদাভাবে শ্রদ্ধা করে, যাদের পোশাক আমাদের জনগোষ্ঠী থেকে মানুষকে আলাদা করে আপনাদেরকে, সেই আপনাদেরকে আজকে চিনবেন, এই কথাটুকু শুধু আমি বলবো। অনেক বিজ্ঞজনেরা অনেক কথা এখানে বলেছেন, আমি জাস্ট আপনাদেরকে হযরত খলিল জিবরানের কনসেপ্ট অফ গিভিংটা নিয়ে বলবো। আমি আপনাদের কি করতে হবে এই কথা বলার উদ্যত সাহস আমার নেই, কারণ আই এম নট এ ডাক্তার, আই এম দ্য ওনলি সিভিলিয়ান হিয়ার। আপনারা সব ডাক্তার, অনেক বিজ্ঞ আমার চেয়ে, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 4 দিন আগে উনি আমাদের মন্ত্রীদেরকে ডাকলেন। আমি আপনাদেরকে কথাটা বলতেছি ওনার প্রশংসা করার জন্য না, আমি কথাটা বলতেছি আমাদের শেখার জন্য। ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোনো প্রসঙ্গ নেই এখানে বলার? ওটা তো উচিত হয়নি বলা বোধহয়। না না না, ওটা আপনি অন্য প্রসঙ্গ থেকে শিখতে হবে স্যার আমাদের। না, আপনি অন্য প্রসঙ্গ। কনসেপ্ট অফ গিভিং, এই যে আপনাদের যে পেশাটা, আপনারা ডাক্তার, চিকিৎসা করবেন, বাট এটাকে ভাবতে হবে আপনাদের গিভিং, দেওয়া। আমরা শুধু নেই, সব ব্যাপারে আমরা কিন্তু সবাই নেই। হযরত খলিল জিবরান তার এনসাইক্লোপিডিয়া বলেছিলেন যে আমরা নিতে হবে আমাদের, আমরা নেই, চলো না আমরা কিছু দেই। আমি যখন আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি, আগা হাসান আবিদি হঠাৎ এক মাসে আমাদেরকে 10% অফ দ্য স্যালারি আমাদেরকে দিয়ে দিলেন, এবং উনি আসলেন, বক্তব্য রাখলেন, বললেন এই 10% টাকা তোমাদের খাবার জন্য দেই নাই, ফর গিভিং, তোমরা দেও মানুষকে। এই যে দেওয়ার একটা সন্তুষ্টি, এটা অর্জন করতে হবে। সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা, এই যে আপনারা সেবাটা দেন, এটা কিন্তু একটা গিভিং, নট ম্যাটেরিয়াল বাট মানসিক, মানুষের জীবন দান করার জন্য। মানুষ যখন সবচেয়ে কঠিন অবস্থায় বিছানায় পড়ে যায়, আল্লাহর পরে ডাক্তার ছাড়া এই মানুষগুলি আর কিছু বুঝে না। পিতা বলেন, মাতা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, ডাক্তার নেক্সট টু গড, যা বলেন আপনারা তাই শুনে। কাজে আমি একটি কথাই বলবো, মেডিকেল এথিক্স হুইচ ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনি অর্ধেক ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করবো, অনেক জায়গায় ঘুরতেছি, অনেক ডাক্তারদের কথা শুনি, আপনাদের খারাপ দিকটা বলার কোনো অধিকার আমার নেই। আপনারা ভালো, আপনারা পারেন। করোনাতে আপনারা দেখিয়েছেন কিভাবে বিশ্বের তুলনায় আপনারা বাংলাদেশের মানুষকে অধিক সেবা দান করে আমাদের মানুষকে বাঁচিয়েছেন। এই মিজেলসে দেখেছি কিভাবে আপনারা
সকল বাধা বিপত্তিকে, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিভাবে আপনারা রুগীদের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে আপনারা এই বন্যা পীড়িত এলাকায় এখনো সকল ছুটিকে আপনারা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত পরশুদিন রাত্র 2টার সময় যখন চিটংয়ে যোগাযোগ করি, তখনও ডাক্তাররা মাঠে কাজ করতেছেন। দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন। এটি আপনাদের গিভিং, এটি আপনাদের মোরাল। এই মোরালটাকে টিকে রাখলে আফটার লাইফে আপনাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করবেন। আমি একজন এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিয়েছেন স্বাস্থ্য খাতে। আজকে এসেছেন এই মেডিকেলে, আপনারা কিন্তু পেয়ে যান। আপনাদের একজন ছাত্রী আমার এক আত্মীয়ের মাধ্যমে, ছাত্রীর মাধ্যমে জানিয়েছে একটা মাইক্রোস্কোপ দিতে। 2 মাসও দেরি করিনি, 80-90 লক্ষ টাকা খরচ করে মাত্র 15 দিন আগে আপনাদের সেই মাইক্রোস্কোপটা দেওয়া হয়েছে। আপনারা চাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, আমাদের ডাক্তার জুবাইদুর রহমান এখানে এসেছেন। ওনারা দেখেছেন আমাদের কনস্ট্রাকশন প্ল্যান কি কি আছে আপনাদের জন্য, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে আনন্দের সাথে, গিভিং এর মেন্টালিটি নিয়ে। আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে ডেভেলপ করতে যাচ্ছি, আমরা 10-20 বেডের হাসপাতালগুলিকে আমরা উন্নত করতে যাচ্ছি, আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলিকে উন্নত করতে যাচ্ছি। এই আগামী মাস থেকে কাজ শুরু হবে। ইউ হ্যাভ টু মুভ দি আর্থ। There is no difference in between the urban or the rural areas. You have to think like that. That is the ethics of the doctors. আপনাদেরকে ভাবতে হবে ঢাকা সিটি এন্ড সেই দাউদকান্দি অথবা সেই শালনার একজন ডাক্তার যে বক্তব্য দিয়েছেন, there is no difference while you give your service to the people. Everything is urban, everything is rural. Everywhere is the human being, everybody is the citizen of this Bangladesh. কাজে আপনাদেরকে সেই মেন্টালিটিটা নিয়ে আপনাদের মানুষের কাছে পৌঁছতে হবে। সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উইদিন দ্য লিমিটেড রিসোর্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের যতক্ষণ সম্ভব আনসার নিয়োগের কথা বলছেন, হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে আপনাদেরকে সেটা দিয়েছেন, আনসারদেরকে দিয়েছেন। আনসারদের বেতন ভাতা দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। আপনাদের আরো দাবি দেওয়া আছে, সব পর্যায়ক্রমে আস্তে আস্তে পূরণ করা হবে। বাট আপনাদের যে সার্ভিস, এটা আস্তে আস্তে হলে চলবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইউ কমপ্লিট ইউর সার্টিফিকেটশিপ। যখন আপনারা ডাক্তার হয়ে যাবেন, তখন থেকে আপনাদের এই চাকরিটা আপনাদের শুরু করতে হবে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি জানি উই অল আর ওয়েটিং ফর অনারেবল প্রাইম মিনিস্টার স্পিচ অ্যান্ড ডাক্তার জুবাইদুর রহমান স্পিচ। আমরা ওনাদের শুনবো। আমি শুধু এটুকু বলবো, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাদের পাশে থাকবো, আপনাদের সুযোগ সুবিধা দেখব, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আপনাদের জন্য করব। দয়া করে শুধু ডাক্তারদের পাংচুয়ালিটি অ্যান্ড ডাক্তারদের মেডিকেল এথিক্স আপনাদের বিদ্যার সাথে সাথে একসাথে বহন করবেন। তাহলে এই দেশের জনগণের কাছে আপনারা হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সমাদৃত, সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে একটি বিশেষ পর্ব, K43 ব্যাচের শিক্ষার্থী আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমানের ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আগমন উপলক্ষে এবং আগমনকে স্মরণীয় রাখার জন্যে ঢাকা মেডিকেল কলেজের একটি পেন্টিং হস্তান্তর করবেন মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, অধ্যাপক ডাক্তার নাজবুল হোসেন এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিন। সহযোগিতার জন্য আমি ডাক্তার জুনাইদুর রহমান লিখন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজকে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গিফট হস্তান্তর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক মোসারা সুলতানা। সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান, সহকারী অধ্যাপক কার্ডিওলজি এবং সাবেক
সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ। বিশেষ ধন্যবাদ ডাক্তার দেবব্রত আইচ, যিনি পেন্টিংটি এঁকেছেন, ইউএইচএফপিউ শাল্লা, সুনামগঞ্জ। এ পর্যায়ে বক্তব্য রাখার পালা। আমরা অধীর আগ্রহে যার বক্তব্যের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের প্রিয় বড় আপা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, K43 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। আজকে খুব কনফিউজড আছে যে আমি কোন ক্যাপাসিটিতে আজকে এখানে।